আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউর সাবজেক্টিভ বাংলা অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে বরাবরের মতো আছি আমি মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক, বাংলা, রাঙ্গামাটি সরকারি কলেজ, 41তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। আমরা দেখতে দেখতে প্রায় আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের বাংলা সাবজেক্টিভের উপরে সর্বশেষ ক্লাস এবং ব্যাকরণের উপরে সর্বশেষ ক্লাস। আপনারা হয়তো দেখেছেন যে পিএসসি নোটিশ প্রদান করেছে আমাদের যে পরীক্ষাটা 49তম বিসিএস এর স্পেশাল যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা হচ্ছে 10 অক্টোবর অনুষ্ঠিত হবে। আমাদের হাতে কিন্তু সময় খুব বেশি নেই। আজকে হচ্ছে যে আমাদের সর্বশেষ ক্লাসটা। আজকের ক্লাসে আমরা আমাদের পিএসসি সিলেবাসভুক্ত সাবজেক্টিভ সাধারণ বাংলা 100 মার্কের উপরে যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার সর্বশেষ যে অংশের ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো আজকে করব। আজকের ক্লাসে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে আমাদের বাংলা উচ্চারণ। আমরা জানি যে আমাদের প্রায় সবারই উচ্চারণ নিয়ে একটা সমস্যা থেকে যায়, বা উচ্চারণ সম্পর্কিত আমরা অনেক ধরনের রুলস রেগুলেশন মেনটেন করে উচ্চারণটা আমাদের শেখা হয়ে ওঠে না। তো আজকে আমরা হচ্ছে সংক্ষেপে আমাদের পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন হবে যে সকল টপিকসগুলো থেকে বারবার উচ্চারণ সম্পর্কিত পরীক্ষায় প্রশ্ন আসে সে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আমরা অনুচ্ছেদ রচনা সম্পর্কিত আলোচনা করব, যেটা আমাদের পিএসসি সিলেবাস ভুক্ত, অর্থাৎ পিএসসি অনুচ্ছেদ রচনা নিয়ে আলাদা একটা সিলেবাস দিয়েছে। এর পাশাপাশি আমরা সাধু ও চলিত ভাষা এবং আমাদের যে আঞ্চলিক ভাষা রয়েছে আমাদের বাংলা ভাষার মধ্যে যে সকল আঞ্চলিক ভাষা বিদ্যমান সে আঞ্চলিক ভাষা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো মূল আলোচনা যাওয়ার শুরুতেই আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে অবহিত করি, সেটা হলো আমাদের এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলোর মধ্যে আপনাদের যে সকল টপিকসগুলো নিয়ে সমস্যা রয়েছে বা আপনাদের মনে হয় যে আরও বিস্তারিতভাবে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করতে হবে, আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। কারণ আমাদের আরেকটা ক্লাস হবে, সেটা হলো আপনারা হয়তো অনলাইনে দেখেছেন যে আমাদের আরেকটা রিভিউ ক্লাস হবে, যেটা সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে, অর্থাৎ 100 মার্কের যে পরিপূর্ণ বা সম্পূর্ণ যে সিলেবাসটা রয়েছে ওই সিলেবাসটাকে অবলম্বন করে আমরা আরেকটা রিভিউ ভিত্তিক একটা ক্লাস দিব বা একটা ক্লাস দিব। তো এই ক্লাসটা হচ্ছে আপনাদের স্পেশালি আপনাদের যে চাহিদা, আপনারা এই চাহিদাগুলো আমাকে একটু কমেন্টে জানাবেন কোন বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, অথবা কোন ক্লাসগুলো সম্পর্কে বা কোন লেকচার সম্পর্কে অথবা কোন টপিকস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। ওই জিনিসগুলো আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার ওই ক্লাসগুলো সাজাতে সুবিধা হবে। আশা করি আমাদের যে খুব দ্রুত আমি এই ক্লাসটা আপনাদের জন্য নিব এবং এই ক্লাসের জন্য একটা সাপ্লিমেন্টারি পিডিএফ আমি আপনাদেরকে প্রোভাইড করব, যেটা হচ্ছে আপনারা পরীক্ষার আগে, পরীক্ষার 1 সপ্তাহ বা 10 দিন আগে আপনারা হচ্ছে ওই পিডিএফটা জাস্ট এক নজর চোখ বুলিয়ে গেলে আপনারা ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো টপিকস বা অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, আমি আপনাদের এই কমেন্টগুলো কিন্তু দেখি। আপনারা যে কমেন্টগুলো করেন আপনাদের কোন কোন বিষয়গুলো নিয়ে সমস্যা আছে এই সমস্যাগুলো আমাকে একটু কাইন্ডলি জানাবেন। তো আমাদের আজকের যে ক্লাস সেই ক্লাসটার শুরুর যে টপিকস সেটা হলো শব্দের উচ্চারণ। অর্থাৎ আমরা জানি আমাদের বাংলা ভাষার মধ্যে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর যে সঠিক উচ্চারণ, এই উচ্চারণ নিয়ে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। তো শব্দের উচ্চারণ বলতে আমাদের শব্দগুলো আমরা যেভাবে লিখি বা আমরা বানান যেভাবে লিখি ওই বানানটার যে প্রমিত যে উচ্চারণ এই উচ্চারণটাকে বলা হয় শব্দের উচ্চারণ। কতগুলো শব্দের যথার্থ উচ্চারণের জন্য কতগুলো নিয়ম বা সূত্র প্রণীত হয়েছে, সেই নিয়ম বা সূত্রকে সাধারণত বা সেই নিয়ম বা সূত্রের সমষ্টিকে আমরা উচ্চারণ রীতি বলি। আজকে হচ্ছে আমরা উচ্চারণ সম্পর্কে বেসিক কিছু আলোচনা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং এই আলোচনার উপর ভিত্তি করে আপনারা উচ্চারণগুলো প্র্যাকটিস করবেন এবং ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই আলোচনা থেকে যখন আপনারা উচ্চারণগুলো প্র্যাকটিস করতে যাবেন আপনারা উচ্চারণের সমস্যা অনেকাংশে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। তো এখানে আমরা কিছু বেসিক স্ট্রাকচার ফলো করব, এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা মূলত আমাদের যে উচ্চারণ বিধি বা উচ্চারণ রীতি নিয়ে আমাদের যে সমস্যাটা এই সমস্যাটার সমাধান অনেকাংশে করা সম্ভব হবে। আমরা জানি আমাদের বাংলা ব্যাকরণে বর্ণ রয়েছে, বাংলা বর্ণ আছে বর্ণমালা 50টি, অর্থাৎ ক থেকে স্বর ও থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 50টি বর্ণমালা, এবং এই বর্ণমালাগুলোকে আমরা মৌলিক ধ্বনিতে রূপান্তর করেছি কয়টা? মৌলিক ধ্বনি 37টি। আপনারা হয়তো একটা বেসিক কনসেপ্ট বা একটা বেসিক নলেজ মনে রাখবেন, সেটা হলো আমাদের বর্ণমালার 50টা বর্ণ দিয়ে আমরা বানান লিখতে পারি,
অর্থাৎ এই 50টা বর্ণ দিয়ে আমরা কি লিখতে পারি, বানান লিখতে পারি, কিন্তু এই 50টা বর্ণ দিয়ে কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না। মানে আমাদের উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার হবে 37টি বর্ণ বা মৌলিক ধ্বনি। আমাদের যে 37টি যে মৌলিক ধ্বনি রয়েছে, মৌলিক ধ্বনিগুলি সাধারণত উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার হবে। এর বাইরেও আমাদের কিছু কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আমাদের বানানের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আলাদা বর্ণ ব্যবহৃত হয়। আজকে আমরা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো। তারপরে একটু মনোযোগ সহকারে আজকের ক্লাসটা একটু ভালো করে দেখবেন। আশা করি আপনারা হতাশ হবেন না, উচ্চারণ সম্পর্কে অনেক বিষয় বা বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। তাহলে আমরা শুরু করি আমাদের উচ্চারণ সম্পর্কিত বেসিক কিছু কনসেপ্ট বা আলোচনা। এখানে লেখা আছে দেখেন, প্রথমে আমি দিয়েছিলাম যে বানানে যদি থাকে উচ্চারণে হবে, এবং এরপর হচ্ছে উদাহরণ, অর্থাৎ আমরা 3টা ঘরের সমষ্টির মাধ্যমে আমরা এই বেসিক আলোচনাটা করব। তাহলে মনে রাখবেন, বানানে যদি দীর্ঘইকার থাকে, সবসময় মনে রাখবেন বানানে যদি দীর্ঘইকার থাকে উচ্চারণে কি হবে, রস্যইকার। আপনারা একটু খেয়াল করেন যে আমাদের যে ধ্বনিগুলো রয়েছে, এই ধ্বনিগুলোর মধ্যে কিন্তু মৌলিক ধ্বনির ক্ষেত্রে আমাদের যে 7টা মৌলিক ধ্বনি, এই 7টা মৌলিক ধ্বনির মধ্যে কিন্তু দীর্ঘইকার বা দীর্ঘৌকার বলে মৌলিক ধ্বনি অন্তর্গত নয়, এগুলো কিন্তু বর্ণমালার অন্তর্গত। তাহলে যেহেতু এগুলো মৌলিক ধ্বনির অন্তর্গত নয়, তার মানে এগুলো উচ্চারণের মধ্যে ব্যবহৃত হবে না। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার বলছি, সেটা হলো আমাদের মৌলিক ধ্বনিগুলো উচ্চারণে ব্যবহার হবে, কিন্তু মৌলিক ধ্বনিগুলো আমাদের মৌলিক ধ্বনির বাইরে যে ধ্বনিগুলো রয়েছে বর্ণমালা, এই বর্ণমালাগুলো উচ্চারণের মধ্যে ব্যবহার হবে না। তাহলে দীর্ঘিকার এটা কিন্তু মৌলিক ধ্বনির অন্তর্গত না, এই কারণে এটা উচ্চারণে ব্যবহার হবে না। তাহলে দীর্ঘিকার যেহেতু একটা বিবৃত বর্ণ রয়েছে রস্যই, এখানে উচ্চারণের মধ্যে রস্যইকার ব্যবহার হবে। যেমন আপনি আমাদের বানানটা হচ্ছে বিনা, তাহলে বিনার মধ্যে কি রয়েছে, বিনার মধ্যে এদিকে দেখেন, বিনা শব্দটার মধ্যে দীর্ঘইকার রয়েছে, বয়ের সাথে দীর্ঘইকার, আবার এদিকে রয়েছে মূর্ধন্য। তাহলে আমি শুরুতে বললাম যে আমাদের মৌলিক ধ্বনিগুলো উচ্চারণ ব্যবহার হবে, মৌলিক ধ্বনি উচ্চারণে ব্যবহার হবে, মৌলিক ধ্বনির বাইরে যে ধ্বনিগুলো রয়েছে ধ্বনিগুলো উচ্চারণে ব্যবহার হবে না। যেহেতু মূর্ধন্য এবং দীর্ঘইকার এই দুইটা মৌলিক ধ্বনি না, এ কারণে বিনা শব্দটার উচ্চারণ হবে কিরকম, বরস্ব ইকার দন্তন্য আকার, এখানে কিন্তু মূর্ধন্য ব্যবহার হবে না। একইভাবে আপনি নদী শব্দটা দেখেন, নদী, তাহলে নদী শব্দটার উচ্চারণের মধ্যে আমরা দেখছি যে ন ও নয়ের সাথে ওকার ব্যবহার হচ্ছে। এটা কেন ওকার ব্যবহার হচ্ছে, এটা আমরা ও এর অধ্বনি যে উচ্চারণ, এই অধ্বনি উচ্চারণের মধ্যে আমরা দেখব। আমরা আপাতত এখন রস্যই বা বেসিক আলোচনাটা একটু দেখি। আপনি দেখেন নদী শব্দটার মধ্যে দীর্ঘইকার রয়েছে, এ কারণে নদী দয়টা কি হবে, রস্যইকার হবে। একইভাবে বানানে যদি দীর্ঘ উকার থাকে উচ্চারণে কি হবে, রস্য উকার। যেমন উর্মি শব্দটার বানানে আমরা দেখতে পাচ্ছি যে উর্মি, উর্মি শব্দটার বানানে দীর্ঘ উকার রয়েছে, এই কারণে দীর্ঘ উকারটা পরিবর্তিত হয়ে উচ্চারণে কি হবে, রস্য উকার। এরপরে বধূ, বধূ শব্দটার মধ্যে আমরা দেখি যে বয়ের সাথে উকার হবে, এটা অধ্বনির উচ্চারণের রীতি অনুযায়ী, এবং ধ যেহেতু দীর্ঘ উকার রয়েছে, এই ধটা কি হয়ে যাচ্ছে, রস্য উকার হয়ে যাচ্ছে। তো আপনারা হচ্ছে বেসিক কনসেপ্টটা মনে রাখবেন। এই আমাদের যে বেসিক আলোচনাটা রয়েছে, এই বেসিক আলোচনাটা যদি ভালো করে একটু মনে রাখতে পারেন, তাহলে প্রত্যেকটা উচ্চারণ আপনাদের জন্য একদম খুব ইজি হয়ে যাবে। এরপর আমরা দেখি রি, রি শব্দটার উচ্চারণ আমরা জানি রস্য ইকার, রি। তাহলে রি শব্দটা যখন বানানের মধ্যে রি আসবে বা রিকার আসবে, উচ্চারণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, রস্য ইকার। যেমন ঋতু শব্দটার বানান আমরা দেখি যে রি শব্দের পরিবর্তে রস্যইকার এবং তরস্য উকার। ঋতু শব্দটার বানান হচ্ছে রস্যইকার রস্য উকার। একইভাবে ওই শব্দটার মধ্যে আমরা জানি দুইটা ধ্বনি বিদ্যমান, এবং ওই হচ্ছে একটা দ্বিস্বর বা যৌগিক ধ্বনি। এই কারণে ওই শব্দটার যেহেতু অরস্যই আসছে, এই কারণে ওই বা ঐকার, যেখানে ওই বা ঐকার আসুক সেখানে আমরা কি ব্যবহার করব, আমরা অরস্যই ওই ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের ওই শব্দটা কিন্তু উচ্চারণের মৌলিক ধ্বনি অন্তর্গত নয়, এই কারণে ওইকে ভেঙে আমরা দুইটা ধ্বনি পাচ্ছি, একটা হলো ও, একটা হলো রস্যই। এবং খেয়াল করেন দুইটা ধ্বনি কিন্তু আমাদের মৌলিক ধ্বনির অন্তর্গত। তাহলে আমরা ঐক্য শব্দটার বানানে আমরা একটু দেখি, ঐক্য শব্দটার বানানে তাহলে ও এর স্থলে কি আসছে, অরস্যই, আর ক এর সাথে যেহেতু জফলা আছে ঐক্য, তাহলে এই দুইটা আলাদা বর্ণ হিসেবে ব্যবহৃত হবে। এটা কেন ব্যবহার হচ্ছে সেটা আমরা পরে দেখব। তাহলে এখানে স্পেস দেওয়ার অর্থ হলো আমরা যখন যুক্ত বর্ণগুলো, অর্থাৎ আমি যখন টাইপ করতে গেছি এখানে যুক্ত বর্ণগুলো একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, এই কারণে স্পেস দিয়ে আমরা যে হস চিহ্নটা রয়েছে, এখানে যে হস চিহ্ন বিদ্যমান, এই হস চিহ্ন বিদ্যমান বোঝাতে মূলত আমরা একটু স্পেস রেখেছি।
আচ্ছা, এরপরে দেখেন ও, ও শব্দটার উচ্চারণ হচ্ছে অ রস্যু ও। তাহলে যেখানে আমরা ও বা ওকার যেখানে আমরা দেখব, ওইকার ওকার আমরা যেখানে দেখব তো সেখানে আমরা কি ব্যবহার করব? অ রস্যু ব্যবহার করব। যেমন ঔষধ, ঔষধ শব্দটার বানানে আমরা দেখতে পাচ্ছি ও স্থলে অরস্য আসছে আর মূর্ধন্য স্থলে তালব্য আসছে, এটা আমাদের নিয়মের মধ্যে আসবে। আর ধটা ধ বসে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্বরবর্ণগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘিকার থাকলে রস্যিকার হবে, দীর্ঘ উকার থাকলে রস্যকার হবে, রি থাকলে রস্য ইকার হবে, ওই থাকলে অরস্য ইকার হবে, অরস্য ই, এবং ও থাকলে অরস্য উ। তাহলে এটা হলো আমাদের স্বরবর্ণের উচ্চারণ নিয়ে বেসিক আলোচনা। এরপর আমরা দেখি ক্ষীয়, ক্ষীয় যদি ক্ষীয় থেকে আমাদের দুইটা উচ্চারণ বিধি রয়েছে। একটা হলো ক্ষীয় যখন শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে বসবে তখন আমরা ক্ষীয় এর স্থলে ক এবং খ ব্যবহার করব। এটা হচ্ছে ক খ, এটা হর্ষযুক্ত চিহ্ন, এটা একসাথে অ্যাড হয়ে গেছে। তাহলে আপনারা দেখেন তিতিক্ষা শব্দটার মধ্যে তিতিক, এই যে ক ক্ষীয় শব্দটার যেহেতু শেষের দিকে রয়েছে শব্দের শেষে, এই কারণে ক এবং খ এই শব্দটা আসছে। তাহলে এখানে এটা স্পেস দেওয়ার অর্থ হলো আমাদের যুক্তবর্ণ হর্ষ চিহ্ন বোঝানোর জন্য এটা স্পেসটা দেওয়া হয়েছে। যেমন পরীক্ষা শব্দটার মধ্যে আপনি দেখেন এই যে দীর্ঘিকারের কি হয়ে গেছে? রস্যিকার হয়ে গেছে, পটা ওকার হয়ে গেছে, অর্থাৎ সংবৃত বর্ণ হয়ে গেছে। সংবৃত বিবৃত কখন হয় এটা আমরা অধ্বনির উচ্চারণের মধ্যে দেখব। তারপর ক্ষীয়ের জন্য কি আসছে? ক এবং খ আসছে। তাহলে পরীক্ষা, নিরীক্ষা, তিতিক্ষা, যদিক্ষা এই সবগুলোর উচ্চারণে কি হবে? খ এর সাথে ক এর সাথে খ যুক্ত হবে এবং এই ক নিচে হর্ষ চিহ্ন হবে। পরীক্ষার মধ্যে কিন্তু হর্ষ চিহ্ন দেওয়াও প্রশ্ন থাকবে, হর্ষ চিহ্নের বাইরেও কিন্তু প্রশ্ন থাকবে, হর্ষ চিহ্ন দেওয়া ছাড়াও প্রশ্ন থাকবে। তাহলে এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এবার আমরা একটু দেখি ক্ষীয় যখন শব্দের আদিতে আসবে। প্রথম আমরা দেখলাম ক্ষীয় যখন শব্দের মাঝখানে বা শেষের দিকে আসবে সেখানে আমরা ক এবং খ ব্যবহার করব। আর ক্ষীয় যখন শব্দের আদিতে আসবে সেখানে আমরা শুধু কি ব্যবহার করব? শুধু খ ব্যবহার করব। উচ্চারণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? খ ব্যবহার করব। যেমন ক্ষত, তাহলে ক্ষত শব্দটার মধ্যে আপনি দেখেন এই ক্ষীয়র স্থলে আমরা কি বসিয়েছিলাম? খ। আর ত যেহেতু হর্ষ চিহ্ন যুক্ত নয়, হর্ষ চিহ্নের বাইরে, এখানে ত সংবৃত হয়ে ত হয়ে গেছে। একইভাবে ক্ষণস্থায়ী, তাহলে খ ক্ষীয়ের জন্য কি আসছে? খ। আর মূর্ধন্য এর জন্য দন্তন্য আসছে ক্ষণস্থায়ী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি খ্যাত দেখি, খ্যাত, খ্যাত শব্দটার উচ্চারণ কি হবে? তাহলে খ্যাত শব্দটার উচ্চারণ কিন্তু খ্যাত হবে না, কারণ খ্যাত শব্দটার মধ্যে তয়ের নিচে কিন্তু একটা হর্ষ চিহ্ন বিদ্যমান। এই কারণে খ্যাত শব্দটার উচ্চারণ হবে খ্যাত, এখানে কিন্তু খ্যাত হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যখন উচ্চারণ করবেন উচ্চারণের মধ্যে খেয়াল রাখতে হবে উচ্চারণটা শুদ্ধভাবে হচ্ছে কিনা। তাহলে আমি ক্ষত এবং ক্ষত, ক্ষত শব্দটার মধ্যে তয়ের সাথে কিন্তু তয়ের সাথে অ যে বর্ণটা, এই বর্ণটা কিন্তু সংবৃত বর্ণ হয়ে যাওয়ার কারণে এখানে একটা অধ্বনি যুক্ত হচ্ছে। আর কিন্তু খ্যাত শব্দটার মধ্যে আমরা এটা কিন্তু খ্যাত লিখতে পারবো না, কারণ এখানের মধ্যে কিন্তু অধ্বনি যুক্ত হচ্ছে, এখানে শুধু অধ্বনি যুক্ত হচ্ছে, অধ্বনি যুক্ত হচ্ছে না। এই কারণে খ্যাত লিখতে হবে কি? খ একার ত। এরপর আমরা একটু দেখি যে উচ্চারণে যদি অনুস্বার থাকে, বানানে যদি অনুস্বার থাকে উচ্চারণের ক্ষেত্রে অনুস্বার পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। যেমন রং, বং, সবগুলো রং, বং, ঢং এই সবগুলোর উচ্চারণের আমরা কি ব্যবহার করব? ও ব্যবহার করব। তাহলে আপনি অনুস্বারযুক্ত যে সকল বর্ণের ক্ষেত্রে, অনুস্বারযুক্ত সকল বর্ণের ক্ষেত্রে আপনাকে কি ব্যবহার করতে হবে? ও ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর আমরা আরো কিছু বেসিক আলোচনা দেখি। মূর্ধন্য থাকলে দন্তন্য হবে, যেমন রন, নত্য বিধান, তাহলে নত্য বিধান দন্তন্য হয়ে যাচ্ছে। অন্তস্থ জ থাকলে এটা বর্গীয় জ হয়ে যাবে, অন্তস্থ জ থাকলে কি হয়ে যাবে? বর্গীয় জ হয়ে যাবে। যেমন যাত্রা, যাত্রা শব্দটার মধ্যে যেহেতু অন্তস্থ জ আছে এটা কি হয়ে যাচ্ছে? বর্গীয় জ হয়ে যাচ্ছে, যাত্রা। তাহলে এটা তটা কেন ডাবল ট হচ্ছে এটা আমরা পরে আলোচনা করব। এরপরে যৌবন, তাহলে জয়ের সাথে দেখেন আমরা যৌবন শব্দটার মধ্যে একটু দেখি। তাহলে এখানে আমরা জয়ের জন্য কি ব্যবহার করলাম? বর্গীয় জ। আর এই যে ঐকার, আমি একটু আগে বললাম যে ঐকার ব্যবহার হইলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা উ এবং রস্যু, অর্থাৎ উ যোগ রস্যু ব্যবহার করব। তাহলে যৌ আর বনটা বন থেকে যাবেন, বনের নিচে একটা হর্ষ চিহ্ন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখি, যদি মনে রাখবেন উচ্চারণ বানানে যদি মূর্ধন্য ষ আসে উচ্চারণের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? তালব্য ষ হয়ে যাবে।
যেমন দেখেন বর্ষা শব্দটার মধ্যে আমরা পাচ্ছি বর্ষা শব্দটাকে ভাঙলে আমরা এভাবে পাচ্ছি। তাহলে এই যে তাহলে মূর্ধন্যস্যের জন্য আমরা কি নিয়ে আসবো? তালব্যস্য নিয়ে আসবো। তাহলে আমরা মনে রাখতে হবে আমাদের বানানে যদি মূর্ধন্যস্য থাকে সকল মূর্ধন্যস্য উচ্চারণে কি হয়ে যাবে? তালব্যস্য হয়ে যাবে। এরপর আমরা একটু দেখি যে বিসর্গ। তাহলে বিসর্গর নিয়ম হলো বিসর্গ যখন শব্দের মধ্যখানে ব্যবহার হবে তারপরে যে বর্ণ এই বর্ণের প্রভাবে বিসর্গটা ওই বর্ণের সমবর্ণ হয়ে যাবে, অর্থাৎ বিসর্গ পরের বর্ণ অনুযায়ী এটা দ্বিত্ব হয়ে যাবে। যেমন আপনি দেখেন এখানে পুন পুন, তাহলে এই যে প বিসর্গর কারণে প এর প্রভাবে বিসর্গটা কি হয়ে যাবে? প হয়ে যাবে। আমরা একটু দেখি পুন পুন শব্দটা পুন 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 শব্দটা কি আসছে? পুন পুন। তাহলে এই যে এই প এর প্রভাবে বিসর্গ শব্দটা কি হয়ে গেল? দ্বিত্ব হয়ে গেল। তাহলে আমরা মনে রাখবো যে বিসর্গর পরে যে বর্ণটা আসবে এই বর্ণটা কি হয়ে যাবে? দ্বিত্ব হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি হয় সাথে যখন জফলা যুক্ত হবে, আমরা জানি এটা হয়ের সাথে যখন আমরা জফলা যুক্ত করব উচ্চারণের মধ্যে সেটা বর্গীয় জ এবং ঝ উকার হয়ে যাবে। যেমন আপনি দেখেন উজ্জ শব্দটা, তাহলে উজ্জ শব্দটার মধ্যে আমাদের আর হয় সাথে জয়ের কারণে কি হয়ে যাচ্ছে? বর্গীয় জ এবং উকার হয়ে যাচ্ছে। বর্গীয় জ এবং ঝ উকার উজ্জ। একইভাবে সহ্য শব্দটাও কি তাহলে সহ্য শব্দটার উচ্চারণ কি? সহ্য এবং জয় নিচে একটা কি হবে? হর্ষ চিহ্ন হবে। আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি যে হয় সাথে জ যুক্ত হলে কি হবে। এরপর আমরা দেখি আমাদের কিছু কিছু বর্ণের বানান, কিছু কিছু শব্দের বানান হয় সাথে ব যুক্ত দিয়ে অনেকগুলো শব্দের বানান হয়। তাহলে উচ্চারণ রীতি অনুযায়ী হয় সাথে ব যুক্ত বানানগুলো কি হয়ে যাবে? অ এবং ভ হয়ে যাবে, ও এবং ভ হয়ে যাবে। যেমন আপনি দেখেন আমরা কিন্তু জিবা বলি না, এটা শুদ্ধ উচ্চারণ হলো জিউবা। আমরা কিন্তু আহ্বান বলি, এটা কিন্তু ভুল। উচ্চারণটা হবে কি? আহ্বান। আহ্বান শব্দটার উচ্চারণ কি হবে? আহ্বান শব্দটির উচ্চারণ হবে আহ্বান। নিচে একটা কি হবে? হর্ষ চিহ্ন হবে। তাহলে জিহ্বা শব্দটার উচ্চারণের মধ্যে আমরা দেখি হয় সাথে ব এর স্থলে কি হয়ে যাচ্ছে? ও এবং ভ হয়ে যাচ্ছে। এরপর আমরা একটু দেখি যে ত যুক্ত তয়ের সাথে র যুক্ত, অর্থাৎ তয়ের সাথে র যুক্ত বানানের মধ্যে যদি তয় র যুক্ত বর্ণ থাকে উচ্চারণের ক্ষেত্রে কি হয়ে যাবে? প্রথম র ঠিক রেখে দ্বিতীয় তয়র এর ক্ষেত্রে কি হবে? তয়র উকার হয়ে যাবে। যেমন ছাত্র শব্দটার উচ্চারণের মধ্যে আমরা দেখি যে ছাত্র, তাহলে ছাত্র শব্দটার উচ্চারণের মধ্যে আমরা কি দেখি? ছ আকার। তাহলে এই তয়র এর পরিবর্তে কি হচ্ছে? ত এবং তয়র ওকার এবং তয় নিচে একটা কি হবে? হর্ষ চিহ্ন হবে। ছাত্র, পাত্র সবগুলোর উচ্চারণ কি হবে? পাত্র। তাহলে পাত্র শব্দটার উচ্চারণের মধ্যে আমরা কি দেখি? পাত্র এবং এখানে একটা তয় নিচে কি চিহ্ন হবে? একটা হর্ষ চিহ্ন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর হচ্ছে বানানের মধ্যে যুক্ত বর্ণ বর্গের জ যদি যুক্ত বর্ণের মধ্যে থাকে এবং এটা যদি শব্দের শেষে বা মাঝখানে থাকে তাহলে এই বর্গের জ এর পরিবর্তে আমরা গ এবং তার উপরে একটা কি হবে? চন্দ্রবিন্দু হবে। আপনারা একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো আমাদের সাধারণত অনেকগুলো বর্ণ রয়েছে যে বর্ণগুলো যুক্ত বর্ণ হিসেবে নাসিক্য বর্ণ যদি আসে, যুক্ত বর্ণ হিসেবে যদি নাসিক্য বর্ণ বানানের মধ্যে ব্যবহার হয় তার পরিবর্তে আমরা উচ্চারণে কি দিব? একটা চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। এটা হলো আমাদের একটা বেসিক নিয়ম। আবার বলছি, সেটা হলো বানানে যদি যুক্ত বর্ণের ক্ষেত্রে নাসিক্য বর্ণগুলো ব্যবহার হয়, আমরা জানি নাসিক্য বর্ণ 5টা, এটা হলো উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। এই বর্ণগুলো যদি বানানের ক্ষেত্রে ব্যবহার হয় এই বর্ণগুলোর পরিবর্তে উচ্চারণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? নাসিক্য হিসেবে বিসর্গ আমরা কি চন্দ্রবিন্দু ব্যবহার করব। এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি দেখেন এই যে বর্গের জ যোগ ইয়, তাহলে এই যে ইয় শব্দটা রয়েছে না, ইয় শব্দটা একটা যুক্ত বর্ণ না? এটা যেহেতু বানানের মধ্যে যুক্ত বর্ণ হিসেবে ব্যবহার হচ্ছে, এই ইয় যখন উঠে যাবে বানানের ক্ষেত্রে আমরা ইয়ের পরিবর্তে কি দিব? এর পরিবর্তে নাসিক্য বর্ণ হিসেবে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। তাহলে আপনারা মনে রাখবেন যে বর্গের জ ও এটা যদি শব্দের মাঝে বা শব্দের অন্তে ব্যবহার হয়, অন্তে মানে শেষে যদি ব্যবহার হয় তাহলে সে জায়গায় আমরা গ এবং
গ এর উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে ব্যবহার করব। যেমন অজ্ঞ শব্দটার বানান আপনি দেখেন, তাহলে অজ্ঞ শব্দটার বানান আমরা কি দেখতে পাচ্ছি, অ এর স্থলে উ হচ্ছে, এটা উ কেন হচ্ছে সেটা আমরা একটু পরে দেখব। তাহলে উ, তাহলে বর্গীয় জ, উ এর পরিবর্তে আমরা কি পাচ্ছি, গ, এবং গ এর সাথে চন্দ্রবিন্দু, অজ্ঞ। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা শব্দটার বানান কি পাচ্ছি, প্রতিজ্ঞা, তাহলে গ এর সাথে গ যুক্ত এবং তার উপরে একটা কি হচ্ছে, চন্দ্রবিন্দু হচ্ছে। এখন আমরা একটু দেখি, যদি বর্গের জ এটা যদি শব্দের আদিতে ব্যবহার হয়, অর্থাৎ শব্দের শুরুতে যদি ব্যবহার করা হয়, তখন শুধু আমরা কি ব্যবহার করব, তখন শুধু আমরা গ ব্যবহার করব এবং এই গ কোনটা, নাসিক্য গ ব্যবহার করব। তাহলে মনে রাখবেন, যদি বর্গের জ উ যুক্ত বর্ণ শব্দের মাঝখানে বা শেষে ব্যবহার হয়, সেখানে আমরা গ এবং গ চন্দ্রবিন্দু ব্যবহার করব। আর এটা যদি শব্দের আদিতে ব্যবহার হয়, তখন আমরা সেখানে কি ব্যবহার করব, গ চন্দ্রবিন্দু ব্যবহার করব। যেমন জ্ঞাপন শব্দটা আপনি দেখেন, এই যে গ চন্দ্রবিন্দু, তারপর হচ্ছে পণ, পণ কেন পণ ব্যবহার হয়েছে এটা আমরা অধ্বনির উচ্চারণের মধ্যে আমরা দেখব। আচ্ছা, এখন আমরা একটু দেখি, এটা ছিল আমাদের বেসিক আলোচনা। আপনারা যারা উচ্চারণ সম্পর্কে সমস্যার মধ্যে আছেন বা উচ্চারণ বুঝেন না, আপনারা হচ্ছে এই বেসিক নিয়মটা ভালো করে একটু আয়ত্ত করার চেষ্টা করবেন। এখানে দেখবেন, এখানে বেসিক প্রথম যে ধারণাটা সেটা হলো বাংলা বর্ণমালা সম্পূর্ণ বর্ণ 50টা বর্ণ কিন্তু বানানে ব্যবহার হবে, বাট উচ্চারণে সবগুলো বর্ণ ব্যবহার হবে না। উচ্চারণে ব্যবহার হবে কোন বর্ণগুলো, কোন ধ্বনিগুলো, মৌলিক ধ্বনিগুলো। এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। তাহলে আমাদের এখন দেখতে হবে কোন বর্ণ, বানানের মধ্যে কোন বর্ণ থাকলে উচ্চারণে কোন বর্ণ হয়, এটা একটু জাস্ট আমাদের দেখে নিতে হবে। এটা যদি দেখে নিতে পারি আমরা বেসিক আলোচনাটা, তাহলে ভালো করে বুঝতে পারবো। এই বেসিক আলোচনা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের সমস্ত উচ্চারণগুলো আমাদের জন্য সহজ হবে। এখন আমরা যখন বাংলা বর্ণমালার মধ্যে যখন আমরা উচ্চারণ করতে যাই, তখন আমরা সাধারণত কয়েকটা বর্ণের ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হই। তার মধ্যে সবচেয়ে বড় সম্মুখীন হয় সেটা হলো অধ্বনির উচ্চারণ। এরবারেও আমাদের অধ্বনির উচ্চারণ, তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব, তিনটা স বিদ্যমান, এই তিনটা স্বয়ের উচ্চারণ এবং মধ্বনির উচ্চারণ আমাদের সবচেয়ে বেশি সমস্যার মধ্যে ফেলে দেয়। তাহলে আমরা যখন এই ধ্বনিগুলোর উচ্চারণ আমরা লিখতে যাই, তখন আমাদের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। এখন এই সমস্যাগুলো না হওয়ার জন্য আমরা বিশেষ কিছু আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আমরা দেখিয়ে দিব আমরা অ কখন অ হয় এবং অ কখন পরিবর্তিত হয়ে ওতে হয়। আমরা জানি আমাদের বাংলা বর্ণমালার মধ্যে অধ্বনি নামে একটা অধ্বনি রয়েছে। এই ধ্বনির দুইটা উচ্চারণ রূপ বিদ্যমান, একটা হলো বিবৃত রূপ আর একটা হলো সংবৃত রূপ। এখন বিবৃত রূপ কোনটা, অধ্বনি যখন অ এর মতো উচ্চারণ হবে, অধ্বনি যখন অ এর মতো উচ্চারণ হবে তাকে অর্ধ বিবৃত বা বিবৃত রূপ হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ অধ্বনিকে যখন আমরা বিকৃতি করতে পারবো না, অবিকৃত অবস্থায় থেকে যাবে, তখন তাকে বলা হয় বিবৃত রূপ। আর অধ্বনি যখন কিসে রূপান্তরিত হবে, অধ্বনি যখন ওতে রূপান্তরিত হবে, ও ধ্বনিতে রূপান্তরিত হবে, তখন তাকে বলা হচ্ছে সংবৃত রূপ। তাহলে আশা করি বিবৃত এবং সংবৃত সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। অধ্বনি যখন অ এর মতো উচ্চারণ হবে, তখন তাকে বলা হয় বিবৃত রূপ। আর অধ্বনি যখন ও এর মতো উচ্চারণ হবে, তখন তাকে বলা হচ্ছে সংবৃত রূপ। এখন আমরা দেখব অধ্বনি কখন সংবৃত রূপ হয় এবং অধ্বনি কখন বিবৃত রূপ হয়। এখানে আমি আপনাদের জন্য কয়েকটা নিয়ম নিয়ে এসেছি। তো এই নিয়মগুলো মোটামুটি আমাদের যে ওভারঅল যে অনেকগুলো নিয়ম কিন্তু বইয়ের মধ্যে বিদ্যমান। এখন এই প্রত্যেকটা নিয়ম পড়তে গেলে আমাদের মাথাটা হ্যাং হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমি আপনাদের জন্য সংক্ষেপে কিছু শর্টকাট টেকনিক নিয়ে এসেছি, এবং এটা হলো টেকনিক আর এটা হলো এই টেকনিকের ব্যাখ্যা আর এটা হলো উদাহরণ। এখন আমরা একটু দেখব এগুলা কিভাবে, কোনটা সংবৃত হবে কোনটা বিবৃত হবে, এটা এখন আমরা একটু দেখে নিই। মনে রাখবেন, অ এর ধ্বনির সাথে যখন তার পরবর্তী যে বর্ণটা, এই বর্ণের সাথে যদি রস্যই বা রস্যও থাকে, আবার বলছি, অধ্বনি শব্দের আদি মধ্য বা অন্তের মধ্যে অধ্বনি এর সাথে যদি অধ্বনির পরবর্তী বর্ণের মধ্যে যদি রস্যইকার বা রস্যৌকার থাকে, তখন অধ্বনি পরিবর্তিত হয়ে কিসে রূপান্তরিত হবে, সংবৃত ধ্বনি হিসেবে ওতে রূপান্তরিত হবে। তাহলে অ এর সাথে যখন আমরা রস্যই যুক্ত করব, সে অটা সংবৃত হয়ে কি হয়ে যাবে, ও রস্যই হয়ে যাবে। একইভাবে অ এর সাথে যখন আমরা রস্যও যুক্ত করব, সে অটা সংবৃত হয়ে কি হয়ে যাবে, ও রস্যও হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা ব্যাখ্যার মধ্যে কি লিখতে দেখেন, অ এর সাথে যদি রস্যই বা রস্যও যুক্ত হয়, তাহলে অটা রূপান্তরিত হবে কিসে, ওতে। যেমন আপনি দেখেন অতি শব্দটার মধ্যে, অতি শব্দটার মধ্যে অ এর সাথে কি যুক্ত হচ্ছে, অতি, তাহলে অ এর সাথে রস্যই যুক্ত হচ্ছে।
তাহলে আমার নিয়ম ছিল অর সাথে যখন আমরা রস্য ই যুক্ত করব তখন সে ওটা আমরা কি করে ফেলবো, সে অটাকে আমরা ওতে রূপান্তরিত করব। তাহলে আপনি অতি শব্দটার বানান দেখেন অতি, নদী শব্দটার বানান দেখেন নদী, বউ শব্দটার বানান দেখেন বউ যেহেতু রস্যও আছে, অনুকূল শব্দটার বানান দেখেন যেহেতু দন্ত্যের সাথে রস্যও আছে, তাহলে কি হবে, অনুকূল হবে। তার মানে এটা কি হচ্ছে, এটা সংবৃত ধ্বনি হিসেবে অধ্বনি হয়ে যাচ্ছে। আবার বলছি, আপনারা একটু খেয়াল করেন, অ এর সাথে যখন আমরা রস্য ই বা রস্য উ যুক্ত করব, সেই অটা সংবৃত হয়ে কি হয়ে যাবে, ওতে রূপান্তরিত হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি 2 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়মে আমাদের কি লেখা আছে, সেটা হলো অর সাথে যখন জফলা যুক্ত হবে, অ এর সাথে যখন জফলা যুক্ত হবে সে অটা সংবৃত হয়ে কি হয়ে যাবে, সে অটা সংবৃত হয়ে ওকার হয়ে যাবে। ও যুগ জফলা, সরি ও যুগ জফলা হবে না। যখন অয়ের সাথে যদি জফলা যুক্ত হয় সে অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। যেমন অদ্য শব্দটার মধ্যে আপনি দেখেন, তাহলে অদ্য শব্দটার মধ্যে আমরা দেখছি যে দয়ের সাথে, এই যে দয়ের সাথে কি যুক্ত হচ্ছে, দয়ের সাথে একটা জফলা যুক্ত হচ্ছে। তাহলে অ এর পরে যে যদি জফলা যুক্ত হয় তখন সে অটা কি হয়ে যাবে, সে ওটাকে আমরা কি লিখবো, ও লিখবো। তাহলে অ এর জন্য আমরা কি দিলাম, ও। আর দ দ যেহেতু জফলা রয়েছে আমাদের বানানের উচ্চারণের ক্ষেত্রে কি হবে, ওকার হবে, অদ্য। একইভাবে অধ্যক্ষ শব্দটার মধ্যে বানানের মধ্যে আমরা দেখি অ এর পরে একটা জফলা যেহেতু রয়েছে, এর কারণে কি হবে, ও। তাহলে দ এর সাথে কি হবে, দ ধক্ষ, ও ধক্ষ। এই বানানটার মধ্যে আমরা দেখি ও ধক্ষ। আর যেহেতু ক্ষীয় রয়েছে, আমরা ক্ষীয় একটু আগে বললাম যে ক্ষীয় শব্দটা যদি শব্দের শেষে থাকে তাহলে কি হবে, ক এবং খ উকার হবে, এটা একটা হর্ষ চিহ্ন হবে। এটা হলো অধ্যক্ষ শব্দটির বানান। তাহলে এখন থেকে যতগুলো শব্দের মধ্যে আমরা অধ্বনিটা আসবে, জফলা আসবে, অ এর পরে যখন জফলা আসবে প্রত্যেকটার মধ্যে আমরা কি যুক্ত করব, ও যুক্ত করব। তারপর এরপর আমরা একটু দেখি অ এর সাথে যদি ক্ষীয় অথবা বর্গের জ ও যুক্ত বর্ণ যুক্ত হয় তখন অটা কি হয়ে যাবে, সংবৃত হয়ে ও হয়ে যাবে। যেমন অক্ষ শব্দটার মধ্যে আপনি দেখেন ক্ষীয় শব্দটা যুক্ত হচ্ছে, এই কারণে কি হবে, অক্ষ ও হয়ে গেছে। যজ্ঞ, যজ্ঞের মধ্যে আমরা দেখি যে অন্তস্থীয় জ এর কারণে বর্গের জ হয়ে যাবে, এই যে শুরুতে বললাম। আর ওকার কেন আসছে, ওকার হলো এই যে বর্গের জ বা ও যুক্ত বর্ণ থাকার কারণে এই জটা কি হয়ে যাচ্ছে, ওকার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের 5 নম্বরের মধ্যে রয়েছে অ এর সাথে যখন আমরা দন্তন্য যুক্ত করব সে অটা কি হয়ে যাবে, উকার হয়ে যাবে। যেমন মন, বন, পণ, ঠিক আছে, ক্ষণ, সবগুলো শব্দের বানানে কি হয়ে যাচ্ছে, শুরুর থেকে ক্ষণ শব্দের বানানে কি হয়ে যাচ্ছে, উকার হয়ে যাচ্ছে। যেমন মন শব্দটার বানানে আমরা দেখি যে মন শব্দটার মধ্যে কি আসছে, অ যোগ দন্তন্য যুক্ত হচ্ছে। তাহলে এই অ এর পরিবর্তে আমরা কি দিব, ওকার দিব, এই কারণে ম এর সাথে কি হবে, ওকার ব্যবহার হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যদি সমাসবদ্ধ শব্দের মধ্যে অযোগ দন্তন্য আসলে তখন শুধু দন্তন্যটা কি হয়ে যাবে, দন্তন্য এর সাথে আমাদের কি দিতে হবে, ওকার যুক্ত দিতে হবে। যেমন আপনি দেখেন ধনপতি, আমরা ধনপতি বলি না, আমরা বলি ধনপতি। তাহলে দন্তন্য যেহেতু রয়েছে দন্তন্যের সাথে কি যুক্ত হচ্ছে, অধ্বনি যুক্ত হয়ে এটা কি হয়ে যাবে, ধনপতি হয়ে যাবে। একইভাবে জনগণ, বনবাসী, তারপর হচ্ছে যে প্রাণপণ, প্রাণপণ, এই সবগুলো শব্দের মধ্যে কি হবে, ও দন্তন্যটা কি হয়ে যাবে, সংবৃত হয়ে অধ্বনি যুক্ত হবে, যে অটা যুক্ত হবে। তাহলে এগুলো যেহেতু সমাসবদ্ধ শব্দ, এই সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে। কিন্তু সমাসবদ্ধ শব্দ যদি না হয় তাহলে কিন্তু অধ্বনিটা অবিকৃত অবস্থায় অর্থাৎ বিবৃত ধ্বনি হিসেবে থেকে যাবে। এখন আমরা উপরে যে 6টা নিয়মগুলো যে পড়লাম, এই নিয়মগুলো কিন্তু ব্যবহার হবে শুধুমাত্র ইতিবাচক শব্দের ক্ষেত্রে। যখন নেতিবাচক শব্দ আসবে, এই নেতিবাচক শব্দের ক্ষেত্রে কিন্তু উপরের কোনো নিয়ম, অর্থাৎ উপরের এই নিয়মটা কিন্তু আর খাটবে না। এই কারণে এটা আমরা বলতে পারি অ এর সাথে যখন নিয়বাচক বা নঞ্চবাচক শব্দ যখন যুক্ত হবে, নেতিবাচক শব্দ যুক্ত হবে, তখন কিন্তু আর এই নিয়মটা খাটবে না। যেমন আমরা দেখিলাম যে অ এর সাথে যদি রস্যইকার যুক্ত হয় তখন সেখানে কি হয়ে যাচ্ছে, অতি হয়ে যাচ্ছে। কিন্তু নেতিবাচক শব্দের ক্ষেত্রে আমরা যখন অবিচার শব্দটা লিখব তখন কিন্তু আপনি এটা অবিচার লিখতে পারবেন না, কারণ এটা হলো নেতিবাচক শব্দ, নেগেটিভ শব্দ। নেগেটিভ শব্দের ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিয়মটা খাটবে না, তখন আমাদের অবিচার শব্দটার উচ্চারণ কি হবে, অবিচার হয়ে যাবে। যেমন দেখেন অবিচার, অনিকেত, অজ্ঞাত, এই সবগুলো শব্দের বানানের ক্ষেত্রে কি হচ্ছে, বিবৃত হিসেবে অধ্বনিতে থেকে যাচ্ছে।
আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি, আপনারা এই জিনিসটা আসলে বুঝতে পেরেছেন। এরপরে যদি সমস্যা থাকে আমাকে একটু জানাবেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি এ ধ্বনির উচ্চারণ। আমরা জানি আমাদের বাংলা মৌলিক ধ্বনির মধ্যে দুইটা ধ্বনি রয়েছে, একটা হলো এ, একটা হলো স্বর ও জফলা আকার, এবং এই দুইটা ধ্বনির উচ্চারণ কিন্তু সমপর্যায়ে। এখন এই সমপর্যায়ে উচ্চারণের কারণে আমাদের ব্যাকরণবিদরা একটা ফিক্স করে দিয়েছেন যে কখন এর বিবৃত উচ্চারণ হবে, কখন এর সংবৃত উচ্চারণ হবে। তাহলে এই এর উচ্চারণ রীতি হিসেবে আমরা তিনটা রীতি আমরা এখানে নিয়ে আসছি। প্রথমে যে নীতি সেটা হলো এর অবিকৃত রূপ বা বিবৃত রূপ, অর্থাৎ এ কখন এর মধ্যে থাকবে। মনে রাখবেন এই যে এখানে কিছু শব্দ, কিছু বর্ণ আছে, এই বর্ণগুলো কিন্তু আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। কারণ এই বর্ণগুলো যদি মুখস্থ রাখতে না পারেন, আপনাদের বানানের ক্ষেত্রে কিন্তু, উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়ে যাবে। তাহলে মনে রাখবেন শব্দের আদিতে যদি এর সাথে যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ও, একার এবং অন্তস্থই ল, গোবিন্দর তালব্যস্য হ, এই বর্ণগুলো যদি যুক্ত থাকে তখন অবিকৃত অবস্থায় থেকে যাবে। অর্থাৎ একে আমরা চাইলে স্বর ও জফলা আকার একারে উচ্চারণ করতে পারবো না। দেখুন আপনি দেখেন যে আমরা একটু লিখি, এখানে লিখলাম আমি এক, ভালো করে খেয়াল করেন। তাহলে এই যে এক শব্দটার মধ্যে আমাদের এর সাথে যুক্ত হচ্ছে অধ্বনিটা, ভালো করে খেয়াল করেন। তাহলে এর সাথে এখানে এই যে আমাদের যে বর্ণগুলো আমরা এখানে লিখলাম, এই বর্ণগুলোর মধ্যে এখানে কি অটা আছে। যেহেতু নেই, আমাদের একের উচ্চারণ কি হবে? এক। যখন আপনি একের সাথে একটা রস্যইকার যুক্ত করবেন, তখন এটার উচ্চারণ কি হবে? তখন এটার উচ্চারণ হবে একে। তাহলে সেম বর্ণ, সেম শব্দ, কিন্তু শব্দের আকারিকার পরিবর্তনের কারণে আমাদের উচ্চারণে কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা একটু খেয়াল রাখতে হবে। একইভাবে আপনি দেখেন দেখ, দেখ শব্দটার উচ্চারণ আমাদের কি হবে? দেখ। কিন্তু আপনি যখন দেখি লিখবেন তখন উচ্চারণ কি হবে? দেখি। তো এই কারণে আমি বললাম যে আমাদের এখানে যে বর্ণগুলো রয়েছে, কোন কোন বর্ণ আসলে উচ্চারণ অবিকৃত অবস্থায় থাকবে, এই বর্ণগুলো মনে রাখতে হবে। এই বর্ণগুলো কি কি? হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, একার, এ বা উ এবং এদের সকল কারচিহ্ন, এরপর অন্তস্থয়, গোবিন্দর ল, তালব্যস্য এবং হ, এই বর্ণগুলো যখন যুক্ত হবে তখন এটা কি থাকবে? সংবৃত, বিবৃত অবস্থায়, অর্থাৎ এতে থাকবে। যখন এই বর্ণগুলো থাকবে না, এই বর্ণগুলো ছাড়া বাকি সকল বর্ণ এর সাথে যুক্ত হইলে তখন সেটা কি হয়ে যাবে? জফলা আকার বা স্বর ও জফলা আকার হিসেবে সংবৃত উচ্চারণে বর্ণিত হবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি 2 নম্বরে এর বিকৃত রূপ। যখন এর সাথে এই বর্ণগুলো আসার পরেও যদি অনুস্বার বা বর্ণটা আসে, তখন এর উচ্চারণটা কি হয়ে যাবে? বিবৃতি হয়ে যাবে। অর্থাৎ এই যে আপনি দেখেন ব্যাং শব্দটার মধ্যে, আপনি দেখেন ব্যাং শব্দটার মধ্যে আমরা কি পাচ্ছি? ব যোগ ও। তাহলে ব্যাং শব্দটার উচ্চারণের মধ্যে আমরা কি পাচ্ছি? ব যোগ এ যোগ ও পাচ্ছি। তাহলে ব যোগ এ যোগ ও, তাহলে এর সাথে যখন ও যুক্ত হবে তখন এই বর্ণটা কি হয়ে যাচ্ছে? এই বর্ণটা বিকৃত হয়ে ব্যাং শব্দটা কি হয়ে যাচ্ছে? আমাদের জফলা আকার হিসেবে ব্যাং হয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে যে যখন এর সাথে আমাদের যখন স্বর আ প্রত্যয় যুক্ত হবে, এর সাথে যখন কি যুক্ত হবে? স্বর আ প্রত্যয় যুক্ত হবে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের এটা বিকৃত হয়ে কি করতে হবে? অজফলা আকার হয়ে যাবে। যেমন খ্যাপ, খ্যাপ শব্দটার মধ্যে আমরা দেখি খ্যাপ শব্দটা কিন্তু এইভাবে আছে। খ্যাপ শব্দটা কি আছে? এভাবে আছে। কিন্তু খ্যাপ, যখন আমরা খেপা লিখবো তখন খ্যাপ শব্দটার উচ্চারণ কি হয়ে যাবে? খেপা, অর্থাৎ এর বিকৃত রূপ হয়ে যাচ্ছে। একইভাবে আপনি দেখেন ব্যাচ, ব্যাচ শব্দটার উচ্চারণ বেচা, বেচা শব্দটার উচ্চারণ কি হবে? বয় জফলা আকার চ আকার, চ আকার, বেচা। অর্থাৎ এর রূপটা কি হয়ে যাচ্ছে? বিকৃত হয়ে যাচ্ছে। তাহলে আপনারা মনে রাখবেন যে আমাদের এটা সিনপসিস হলো, এর সাথে যখন আমরা হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এ, ও
এবং অন্তস্থয় ববিন্দর ল তালব্যস্য হ, এই বর্ণগুলো যদি যুক্ত হয় তখন এর উচ্চারণটা অবিকৃত অবস্থায় থাকবে। এছাড়া বাকি সকল ক্ষেত্রে এর উচ্চারণ কি হয়ে যাবে, এর উচ্চারণটা কি হয়ে যাবে, সংবৃত উচ্চারণ হিসেবে জফলা আকার বা অজফলা আকার হিসেবে ব্যবহৃত হবে। এটা হলো আমাদের নিয়ম। তাহলে আপনাদের হচ্ছে যে 1 নম্বর নিয়মটা একটু ভালো করে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি তালব্যস্য, মূর্ধন্যস্ব এবং দন্ত্যস্বর উচ্চারণ বিধি। আমাদের উচ্চারণের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো তালব্যস্য, মূর্ধন্যস্ব এবং দন্ত্যস্বরের উচ্চারণ বিধি নিয়ে। তাহলে আজকে আপনারা দুইটা নিয়ম ফলো করার মাধ্যমে আপনারা এই উচ্চারণ বিধি সমস্ত কিছু আপনাদের জন্য সংক্ষেপ বা সহজ হয়ে যাবে। মনে রাখবেন, বানানের ক্ষেত্রে যদি মূর্ধন্যস্ব আছে, অর্থাৎ বানানের ক্ষেত্রে যদি আমরা মূর্ধন্যস্ব ব্যবহৃত করতে পারি, তখন এই মূর্ধন্যস্বের পরিবর্তে আমাদের কি ব্যবহার হবে, তালব্যস্য হবে। এটা হলো সব সময় বা সব ক্ষেত্রে। আবার বলছি, বানানে যদি মূর্ধন্যস্ব থাকে, উচ্চারণে কি হবে, তালব্যস্য হবে। যেমন কৃষক, কৃষি, এই সবগুলোর উচ্চারণের মধ্যে কি আসছে, তালব্যস্য আসছে। এখন তালব্যস্য এবং মূর্ধন্যস্ব এরপরে যদি যুক্ত হিসেবে এই সকল বর্ণগুলো আসে, যেমন ববিন্দর, রফলা, রিকার বা রি, ল, দন্ত্যন্য, ত, থ, ফ এবং ভ, এই বর্ণগুলো যদি আসে সেটা তালব্যস্য বা মূর্ধন্যস্ব যার পরে আসুক না কেন, বা উচ্চারণে কি হয়ে যাবে, উচ্চারণে দন্তস্ব, তালব্যস্য মূর্ধন্যস্ব কি ব্যবহার হবে, দন্তস্ব হিসেবে ব্যবহৃত হবে। আবার বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের উচ্চারণ থেকে যদি প্রশ্ন করে, তালব্যস্য মূর্ধন্যস্ব থেকে অবশ্যই একটা দিবে, তারপর হচ্ছে অধ্বনি থেকে একটা দিতে পারে, এবং তালব্যস্য মূর্ধন্যস্ব থেকে একটা দিবেই, এবং সবচেয়ে বেশি উচ্চারণ থেকে প্রশ্ন আসে কিন্তু এই নিয়ম থেকে। তাহলে এই নিয়মটা হচ্ছে আপনারা ভালো করে সবচেয়ে বেশি আয়ত্ত করবেন। আবার বলছি, বানানের সকল মূর্ধন্যস্ব উচ্চারণে কি হয়ে যাবে, বানানের সকল মূর্ধন্যস্ব উচ্চারণ হয়ে যাবে তালব্যস্য। আর তালব্যস্য এবং মূর্ধন্যস্ব এর সাথে যদি র, রফেলা, রি, রিকার, এরপর হচ্ছে ল, তারপর হচ্ছে দন্তন্য, ত, প এবং ত, থ, প এবং ব, এই বর্ণগুলো যদি তালব্যস্য বা মূর্ধন্যস্বর সাথে যার সাথে ব্যবহৃত হোক না কেন, উচ্চারণের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, উচ্চারণের ক্ষেত্রে সেটা দন্তস্ব হয়ে যাবে। তাহলে এর বাইরে বাকি সকল শব্দ দন্তস্ব নিজে কি হয়ে যাবে, দন্তস্ব যখন নিজে আসবে, অর্থাৎ দন্তস্বর সাথে যদি এই বর্ণগুলো যদি যুক্ত না হয়, সেই দন্তস্বটা কি হয়ে যাবে, দেখি বলুন তো, সেই দন্তস্বটা তালব্যস্য হয়ে যাবে। তাহলে সিম্পল নিয়ম, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব উচ্চারণের ক্ষেত্রে কি ব্যবহার হবে, তালব্যস্য হিসেবে ব্যবহৃত হবে। তবে তালব্যস্য এবং মূর্ধন্যস্ব এর সাথে যদি রকার, র্যাপ, রি, রিকার, এরপর হচ্ছে ল, দন্ত্যন্য, ত, থ, প এবং ব, এই বর্ণগুলো যদি ব্যবহার হয়, সে তালব্যস্য বা দন্তস্ব উচ্চারণের মধ্যে কি হিসেবে ব্যবহার হবে, দন্তস্ব ব্যবহার হবে। এখন আমরা কিছু উদাহরণ দেখি। উদাহরণ দেখার মাধ্যমে আমাদের কনফিউশনটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আপনি দেখেন, সমস্ত শব্দটার বানানের মধ্যে আপনি দেখেন সমস্ত শব্দটা, তাহলে আমরা দেখি এই যে দন্তস্বটা রয়েছে, দন্তস্বটার জন্য আমরা কি নিয়ে আসবো, তালব্যস্য নিয়ে আসবো। তাহলে সমস্ত, এটার সাথে ম যুক্ত হচ্ছে, এই কারণে কি হবে, উকার হবে, তাহলে মটা ম বসে যাবে। আর এই যে দেখেন, দন্তস্বর সাথে ত যুক্ত হবে, তাহলে আমাদের ত যদি যুক্ত হয়, আমরা কি বললাম, উচ্চারণের ক্ষেত্রে সেটা কি ব্যবহার হবে, দন্তস্ব ব্যবহার হবে। তাহলে এখানে এই দন্তস্ব থেকে গিয়ে ত এর সাথে উকার ব্যবহার হবে এবং একটা হর্ষ চিহ্ন ব্যবহার হবে। তাহলে সমস্ত শব্দটির বানানো হবে তালব্যস্য দিয়ে শুরু, এবং ওই পরবর্তী ছটা কি হয়ে যাবে, দন্তস্ব হয়ে যাবে, কারণ এটা হচ্ছে তয়ের সাথে যুক্ত। একইভাবে আপনি ব্যস্ত, গ্রস্ত, মস্তক, বস্তি, আস্তে, এই শব্দগুলোর উচ্চারণে এই একই নিয়মে প্রবর্তিত হবে। এরপর আমরা থ দিয়ে উচ্চারণ দেখি, যেমন আস্তা, সুস্থ। তাহলে দন্তস্ব যেহেতু রয়েছে, দন্তস্বটা কি হবে, এই দন্তস্বটা নিজেই তালব্যস্য হয়ে যাবে। তাহলে এই কারণে এটা তালব্যস্য হয়ে গেছে সুস্থ। উপস্থিত, অস্থাবর এবং ব্যবস্থা, এই সবগুলা শব্দের উচ্চারণে কি ব্যবহার হবে, আমাদের এই নিয়মটা ব্যবহৃত হবে। আর কিছু আমরা উদাহরণের মধ্যে দেখি, দন্তন্য, যেমন স্নান, তাহলে দন্তস্বর সাথে দন্তন্য আসছে, এই কারণে কি হবে, দন্তস্ব বসবে, স্নান, স্নেহ, প্রশ্ন, এই যে প্রশ্ন শব্দটা আমাদের পরীক্ষার মধ্যে প্রায় সময় আসবে, প্রশ্ন। তাহলে দেখেন তালব্যস্যটা কি হয়ে যাচ্ছে, দন্তস্ব হয়ে যাচ্ছে, প্রশ্ন। সংবিত হিসেবে দন্তন্য ওকার ব্যবহৃত হচ্ছে। একইভাবে রয়ের সাথে দেখেন, এগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে, এই বর্ণগুলোর উচ্চারণ একটু দেখেন, যেমন শ্রদ্ধা, তালব্যস্যের সাথে
তাহলে তালব্যস্যের সাথে কি যুক্ত হচ্ছে? র যুক্ত হচ্ছে। তাহলে আমি বললাম তালব্যস্য র যেহেতু যুক্ত হচ্ছে, এই কারণে তালব্যস্যটা কি হয়ে যাবে? দ্বন্দ্বস্যতে রূপান্তরিত হবে। তাহলে স্রোত, স্রোত ধা। একইভাবে শ্রাবণ, শ্রাবণ, বটা দন্তন্যটা মূর্ধন্যটা কি হয়ে যাবে? দন্তন্য হয়ে যাবে। শ্রুতি, শৃঙ্খল আমাদের পরীক্ষার মধ্যে আসে, যেমন শৃঙ্খল শব্দটার বানান আমরা একটু দেখি। শৃঙ্খল, তাহলে তো শৃঙ্খল, এটা কিন্তু শৃঙ্খলও হবে না, শৃঙ্খল করলে, এই কারণে লয়ের নিচে একটা হস চিহ্ন হবে। শৃং, ওয়ের নিচে একটা হস চিহ্ন হবে। একেবারে বিশ্লেষণ শব্দটার বানান আমরা দেখি। বিশ্লেষণ, তাহলে বিশ্লেষণ, বিশ্লেষণ, তাহলে মূর্ধন্যস্যের পরিবর্তে কি আসছে? মূর্ধন্যস্যের পরিবর্তে আসছে তালব্যস্য, আর দন্তস্যর সাথে যেহেতু লযুক্ত হিসেবে আছে, এটার কারণে এটা কি আসছে? দন্তস্য। তালব্যস্যের সাথে লযুক্ত, এই কারণে দন্তস্য আসছে। একইভাবে সংশ্লেষণ, শ্রাবণী, শ্রম, শ্রব্য, শৃঙ্গ, শৃঙ্খল, শৃগাল, শ্রাবণ, শ্রোতা, শ্রুত, শ্রুতি, শ্রেষ্ঠ, শ্রেষী, বৃষ্টি, বৃষ্টি আসছে, এটা হলো বৃষ্টি। বৃষ্টি শব্দের উচ্চারণ হবে বিস রি, এভাবে বৃষ্টি এবং শ্রী, এই সবগুলোর উচ্চারণে এই নিয়মটা প্রবর্তিত বা ব্যবহৃত হবে। তাহলে এই নিয়মটা কিন্তু আপনারা ভালো করে আয়ত্ত করবেন, এটা আপনাদের সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রে এবং সকল জায়গার মধ্যে এই নিয়মটা আপনাদের খুব কাজে দেবে। তারপর আমরা একটু দেখি ময়ের উচ্চারণ। আমাদের আরেকটা সমস্যা হয় মকে উচ্চারণে। আমরা জানি ময়ের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। ম শব্দের আদিতে ব্যবহৃত হয়, শব্দের মধ্যে ব্যবহৃত হয়, শব্দের শেষে ব্যবহৃত হয়। তাহলে প্রথম বেসিক নিয়ম হলো, ম যেখানে বসুক না কেন, ম যদি যুক্তবর্ণ হিসেবে বানানের মধ্যে ব্যবহৃত হয়, তখন এটাকে আমরা উচ্চারণের মধ্যে ব্যবহার করব। এই ময়ের পরিবর্তে আমরা নাসিকধ্বনি হিসেবে কি ব্যবহার করব? একটা চন্দ্রবিন্দু ব্যবহার করব। এটা হলো বেসিক নলেজ। এখন আমরা একটু দেখি ম যখন শব্দের বা পদের আদিতে বসবে, তাহলে ম যখন একটা শব্দের শুরুতে ব্যবহৃত হবে, আমরা জানি সে ময়ের কিন্তু কোনো উচ্চারণ বাংলা ভাষার মধ্যে ব্যবহৃত হয় না। আবার বলছি, ম যখন শব্দের আদিতে ব্যবহৃত হবে, সে ময়ের কিন্তু কোনো উচ্চারণ বাংলা উচ্চারণে ব্যবহৃত হবে না। তবে এখানে আমাদের দয়া করে বা আমাদের নিয়ম নীতি অনুযায়ী আমাদের নাসিকধ্বনি হিসেবে কি ব্যবহৃত করতে হবে? চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। যেমন আপনি দেখেন স্মরণ শব্দটা দেখেন, তাহলে স্মরণ, তাহলে আমি এই যে বলেছিলাম যে তালব্যস্য দন্তর সাথে যে বর্ণগুলো যুক্ত হবে, তার মধ্যে কি ম ছিল? ম যেহেতু ছিল না, এখানে তালব্যস্যটা দন্তস্যের পরিবর্তে কি বসবে? তালব্যস্য বসবে। তাহলে স্মরণ, রয়ের সাথে উকার হয়ে এটা কি হবে? দন্তন্য হবে। স্মরণ, এখানে আমাদের চন্দ্রবিন্দুটা ভুল হয়েছে, চন্দ্রবিন্দুটা হচ্ছে তালব্যস্যের উপরে হবে। একইভাবে শ্মশান, দেখেন শ্মশান যেহেতু তালব্যস্যের সাথে ম যুক্ত ছিল, এই ময়ের পরিবর্তে আমাদের একটা কি আসছে? জাস্ট একটা চন্দ্রবিন্দু আসছে। একইভাবে সর্তব্য, সত্য, স্মৃতি এবং শুশ্রু, স্মারক, এই সবগুলো বর্ণের উচ্চারণে কি ব্যবহৃত হচ্ছে? ম। সবগুলো বর্ণের শুরুতে যেহেতু ম ব্যবহৃত হচ্ছে, এই কারণে ম এর কোনো উচ্চারণ আমরা বাংলা বর্ণমালা বা বাংলা ভাষার মধ্যে আমরা দেখি না। এখন আমরা একটু দেখি যে পদের মধ্যে বা অন্তে যদি ম ব্যবহৃত হয়, তখন সে মটা কি হবে? বলা হচ্ছে পদের মধ্যে বা অন্তে মফলা যুক্ত মফলা যদি কোনো বর্ণের মধ্যে ব্যবহৃত হয়, তখন এটা দ্বিত্ব উচ্চারণ হিসেবে ব্যবহৃত হবে। এবং ম যেহেতু একটা অনুনাসিক বা নাসিক্য বর্ণ বা ধ্বনি, এই ময়ের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? একটা চন্দ্রবিন্দু ব্যবহার করব। যেমন আপনি দেখেন ছদ্ম, ছদ্ম শব্দের উচ্চারণের মধ্যে আমরা কি পাচ্ছি? দ্বিত্ব পাচ্ছি, অর্থাৎ মটা কি হয়ে যাচ্ছে? দ্বিত্ব হয়ে যাচ্ছে। এবং দ্বিত্ব বর্ণ যে দ্বিতীয় বর্ণটা, এই বর্ণের উপর আমরা কি ব্যবহার করব? চন্দ্রবিন্দু ব্যবহার করব। একইভাবে আপনি দেখেন পদ্ম, পদ্ম শব্দের উচ্চারণ কি? পদ্ম। তাহলে আমাদের আমরা পদ্ম শব্দের উচ্চারণ পাচ্ছি হচ্ছে, আমরা অনেকে এটাকে পদ্ম বলি, এটা পদ্ম হবে না, এটা হলো পদ্ম, পদ্ম। এখন আপনারা আমাকে কমেন্টের মধ্যে লিখবেন যে পদ্ম শব্দের উচ্চারণ কি হবে, এটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আমরা পদ্ম, অর্থাৎ পদ্ম ফুলের যে পদ্ম, পদ্ম আমরা উচ্চারণ করছি পদ্ম,
ঠিক আছে, ময়ের উচ্চারণ হিসেবে। তাহলে আমরা যে কবিতার পদ্য রয়েছে সেই পদ্যর উচ্চারণটা কিভাবে হবে এটা আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এটা হচ্ছে আমাদের অধ্বনির উচ্চারণের সাথে মিল রেখে মূলত এই উচ্চারণটা হবে। একইভাবে আমরা আত্ম, অকস্মাৎ, অকস্মাৎ, ভস্য এবং রশ্মি সবগুলোর উচ্চারণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে যেখানে ম ছিল ম যুক্তটা দ্বিত্ব হয়ে এখানে চন্দ্রবিন্দু ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যদি ময়ের ফলে এখন প্রত্যেকটা ম কিন্তু সমানভাবে উচ্চারিত হবে না, অর্থাৎ কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো ময়ের সাথে যুক্ত হলে ময়ের উচ্চারণটা হবে না। যেরূপে আমরা পড়েছিলাম যে শব্দের আদিতে ম থাকলে ম উচ্চারণ হবে না, একইভাবে কিছু কিছু শব্দ বিদ্যমান রয়েছে যে শব্দগুলো ময়ের সাথে যুক্ত হলে এই ময়ের উচ্চারণ কিন্তু ব্যবহৃত হয় না। তাহলে আমরা একটু দেখি বাংলা ভাষায় পদের মধ্যে বা অন্তে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর সাথে ম যুক্তবর্ণ হিসেবে ব্যবহৃত হলে ময়ের ব্যঞ্জনের দ্বিত্বটি হবে না। তাহলে এই শব্দগুলো কি কি? এই শব্দগুলো হলো গ, উ, ট, মূর্ধন্য, দন্তন্য, ম এবং ল। এই বর্ণগুলো যদি ময়ের সাথে যুক্ত থেকে শব্দের মধ্যে বানানের মধ্যে আসে, এই বানানের উচ্চারণ হিসেবে আমরা ময়ের দ্বিত্ব করতে পারবো না, অর্থাৎ এটা যে ডাবল হয়ে যাওয়া এই ডাবলটা আমরা করতে পারবো না। যেমন আপনি দেখেন বাগ্মী, আমরা বলি বাগ্মী, তাহলে বাগ্মী শব্দটা কি হচ্ছে? বাগ্গী হচ্ছে না, অর্থাৎ বাগ্মী আমাদের নিয়ম অনুযায়ী দ্বিত্ব হলে কি হওয়ার কথা ছিল? এই যে আগের নিয়ম অনুযায়ী আমাদের যখন সংযুক্ত বর্ণ হিসেবে যুক্ত হলে মটা কি হওয়ার কথা ছিল? আগের নিয়ম অনুযায়ী মটা হওয়া ছিল বাগ্গী। এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু গয়ের সাথে যুক্ত হচ্ছে এ কারণে ব্যঞ্জনের দ্বিত্ব না হয়ে এখানে মটা উচ্চারিত হবে। তাহলে এটা কি হবে? বাক মি। একইভাবে যুগ ম, এটুকু কি হচ্ছে? যুগ্ম, বাংময়, বাংময়ী, বাংমুখ, উদ্মল, উন্মাদ, চিন্ময়, জগন্ময়। তাহলে বাল্মীকি, বাল্মীকি, বল্লিক, সম্মতি, সম্মান, এসবগুলো হচ্ছে আমাদের এই নিয়মের মাধ্যমে প্রবর্তিত উচ্চারণ বিধি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা ভুল হয়ে আচ্ছা, এরপর আমরা একটু দেখি। আচ্ছা, এটা ছিল আমাদের উচ্চারণ নিয়ে আজকের আলোচনা, উচ্চারণ সম্পর্কিত। তো এর মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। তাহলে এখানে আমি শীটের মধ্যে আপনাদের জন্য যে বেসিক আলোচনাগুলো নিয়ে এসেছি, এই বেসিক আলোচনাগুলো আপনারা পিডিএফ সংগ্রহ করে এটা ভালো করে পড়বেন এবং দেখবেন আপনাদের উচ্চারণের সম্পর্কিত যত ধরনের সমস্যা বিদ্যমান ছিল সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এখন আমরা একটু দেখি অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদটা আসলে কি? আমরা জানি আমাদের ভাষা কতগুলো ধ্বনির সমন্বয়ে আমরা কি তৈরি করি, কতগুলো ধ্বনির সমন্বয়ে আমরা একটা শব্দ তৈরি করি এবং এই শব্দের সমন্বয়ে আমরা বাক্য তৈরি করি। এই বাক্যের সমন্বয়ে আমরা ভাষা তৈরি হই। তাহলে এখন অনুচ্ছেদ হলো কতগুলো ভাষার মাধ্যমে গঠিত এক ধরনের বাক্য, কতগুলো বাক্যের সমন্বয়ে গঠিত এক ধরনের রচনা, যেটাকে অনুচ্ছেদ বলা হয়। তাহলে একাধিক বাক্য নিয়ে গঠিত হয় কি? অনুচ্ছেদ। আবার বহু অনুচ্ছেদের সমন্বয়ে তৈরি হয় প্রবন্ধ, গল্প ইত্যাদি গদ্য রচনা। এদিক থেকে অনুচ্ছেদ হলো গদ্য রচনার একক। তাহলে অনুচ্ছেদকে কি বলা হয়? অনুচ্ছেদ হলো গদ্য রচনার একক। একটি অনুচ্ছেদের মধ্যে বিশেষ একটি ভাবের প্রকাশ ঘটে কিংবা কোনো নির্দিষ্ট বিষয়ে অবতারণা হয়, অর্থাৎ অনুচ্ছেদ আসলে এখানে একটা ভাব থাকবে, সেই ভাবটা হবে কি? একাঙ্কিক ভাব। আপনি একটা অনুচ্ছেদ নিয়ে বা একটা অনুচ্ছেদের সমন্বয়ে কিন্তু অনেকগুলো অনুচ্ছেদ তৈরি করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অনুচ্ছেদের মধ্যে ভাবের প্রবণতা থাকবে এবং সেই ভাব হবে একাঙ্কিক ভাব। এখানে ভাব কিন্তু দুই ধরনের ভাব কিন্তু বিদ্যমান হবে না। তাই অনুচ্ছেদের বাক্যগুলো ভাব এবং বিষয়ের দিক থেকে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। একটি ভালো অনুচ্ছেদ সমন্বয়ে আমরা গদ্য রচনাকে অনেক বেশি আকর্ষণীয় করতে পারি। তাই ভালোভাবে আমাদের অনুচ্ছেদ শেখাটা দরকার। এখন আমাদের অনুচ্ছেদ রচনা করতে গেলে আমাদের বিশেষ কিছু বিষয়ের দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তার মধ্যে রয়েছে অনুচ্ছেদ, এই নিয়মগুলো হচ্ছে কি কি আমরা একটু দেখি। প্রথম হচ্ছে যে অনুচ্ছেদ সবসময় একটিমাত্র ভাব বা একটিমাত্র বিষয় থাকবে, অর্থাৎ অনুচ্ছেদের শুরু থেকে শেষ পর্যন্ত একটিমাত্র ভাব বা একটিমাত্র বিষয় বিদ্যমান। আপনি ধরেন আপনি 21শে ফেব্রুয়ারি বা বইমেলা নিয়ে, বই পড়া নিয়ে আপনি অনুচ্ছেদ লিখছেন।
আপনি একটা অনুচ্ছেদ লিখছেন, সেটা হলো বই পড়া নিয়ে। এখন বই পড়া অনুচ্ছেদের মধ্যে আপনি চাইলেও কিন্তু বই মেলা বা লাইব্রেরিকে অন্তর্ভুক্ত করতে পারবে না, কারণ বই পড়া যে ভাবটা প্রকাশ করবে, বইয়ের মধ্যে যে ভাবটা, এই ভাবটা কিন্তু বই মেলা বা লাইব্রেরির মধ্যে কিন্তু আমরা পাই না। অর্থাৎ এটা একই ধরনের ভাব বা একাঙ্কিক ভাবের মধ্যে প্রবর্তনা থাকবে না। তাহলে ভাবের প্রবর্তনা যেহেতু ভিন্ন হচ্ছে, এটা কিন্তু অনুচ্ছেদ হবে না, তখন সেটা পরিবর্তিত হয়ে কি হয়ে যেতে পারে, সেটা ভাব সম্প্রসারণ বা সেটা প্রবন্ধ রচনার মধ্যে রূপান্তরিত হতে পারে। এ কারণে বলা হচ্ছে অনুচ্ছেদের মধ্যে সবসময় একটি মাত্র ভাব বা বিষয় থাকবে। কয়টি? একটি। তো একটি অনুচ্ছেদের মধ্যে একাধিক ভাব বা বিষয়ের অবতারণা করা ঠিক নয়, কারণ এটা হচ্ছে অনুচ্ছেদ হিসেবে পরিপূর্ণভাবে রচনা করা হবে না। একটি বাক্য দিয়েও অনুচ্ছেদ, কিন্তু আমরা চাইলেও একটি বাক্য দিয়েও অনুচ্ছেদ লিখতে পারি, আবার একাধিক বাক্য দিয়েও অনুচ্ছেদ লিখতে পারি। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো অনুচ্ছেদ রচনার আদর্শ বাক্য হলো 10 থেকে 15টি। তাহলে একটি আদর্শ অনুচ্ছেদ রচনার জন্য কতগুলো বাক্য প্রয়োজন? উত্তর হবে 10 থেকে 15টি। এগুলো কিন্তু রেফারেন্স বই থেকে নেওয়া হয়েছে, সো আপনারা নিঃসংকোচে এই বিষয়গুলো আপনারা পড়তে পারেন। অনেক সময় যৌক্তিক কারণে অনুচ্ছেদকে আমরা দীর্ঘতর করতে পারি। এক্ষেত্রে আমরা ভাব এবং বিষয়ে সূক্ষ্মতর বিবেচনা নিয়ে একটি অনুচ্ছেদকে আমরা একাধিক অনুচ্ছেদের মধ্যে রূপান্তর করতে পারি। তাহলে আমি শুরুতে বললাম, আপনি চাইলে অনুচ্ছেদের পরিমার্জিত রূপ বা একাধিক অনুচ্ছেদের মধ্যে রূপান্তরিত করতে পারেন। তবে এখানে খেয়াল রাখতে হবে, যখনই আমরা একটা অনুচ্ছেদকে একাধিক অনুচ্ছেদের মধ্যে রূপান্তরিত করব, তখন সেখানে আমরা প্রথম বাক্যের ক্ষেত্রে আমাদের মূল ভাব বা বিষয়ের উল্লেখ থাকতে হবে, এবং পরের বাক্যগুলোতে আমরা প্রথম বাক্যের উল্লেখিত ভাব এবং বিষয়ের যে বিস্তার, সে বিস্তারিত ভাবে আলোচনা বা সে বিস্তারিত ঘটনার বিবরণ দিব, এবং শেষ বাক্যের ক্ষেত্রে আমরা ভাব এবং বিষয়ের একই ভাব এবং বিষয়ের আমরা কি করব? পরিসমাপ্তি করব। তাহলে এটা হলো আমাদের একটা আদর্শ অনুচ্ছেদ রচনার মৌলিক বৈশিষ্ট্য বা বিষয়াবলী। আচ্ছা, এরপর আমাদের পরবর্তী টপিকস হলো সাধু এবং চলিত রীতি। আমাদের সাধু এবং চলিত রীতি, এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে আপনাদের টপিক্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং এখান থেকে মাস্ট কিন্তু আপনাদের প্রশ্ন অবশ্যই হবে। এখন আমরা একটু দেখি সাধু এবং চলিত রীতিটা আসলে কি, এবং এটার রচনা বা এটার উৎসের প্রেক্ষাপটটা আমরা একটু দেখি। আমরা জানি আমাদের বাংলা সাহিত্যের আদি এবং মধ্যযুগ, আমাদের সাধু এবং চলিত রীতির যে উৎস, সেই উৎসটা আমরা একটু দেখি। আমরা জানি আমাদের বাংলা ভাষার প্রাচীন এবং মধ্যযুগে পদ্যই ছিল আমাদের সাহিত্যের প্রধান ভাব প্রকাশের প্রধান বাহন। মধ্যযুগে সামান্য দু একটি ক্ষেত্র ছাড়া মোটামুটি বলা যায় আমাদের ওই সময়কালে আমরা গদ্যের কোনো ব্যবহার আমরা ওই সময়কালে কোনো দেখি না। পরবর্তীতে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে তারা বাংলা ভাষায় গদ্য কেন্দ্রিক বই রচনার প্রয়াস বা চিন্তা ভাবনা করেন, এবং 1801 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেখানে আগত সিভিলিয়ান সাহেবদেরকে বাংলা শেখানোর জন্য বাংলা গদ্য ভাষায় গ্রন্থ রচনার প্রয়াস আমরা একটু লক্ষ্য করি। এছাড়া আমাদের যে সামরিক পত্র ছিল, সেই সামরিক পত্রগুলো প্রকাশের ক্ষেত্রে কিন্তু আমাদের গদ্যের ব্যবহারটা খুব বেশি লক্ষণীয় হিসেবে দেখা যায়। পরবর্তীতে যখন এই গদ্যের একটা প্রচলন বা গদ্যের একটা খাপ সমাজের মধ্যে যখন প্রচলিত হওয়ার একটা চিন্তা ভাবনা যখন দেখা যায়, তখন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ ব্যক্তিগণ সমাজ সংস্করণের মাধ্যমে বাংলা গদ্য রচনার প্রয়োজন, এবং তারা বাংলা ভাষা গদ্য রচনার ক্ষেত্রে খুব অগ্রণী ভূমিকা পালন করে। 19 শতকের সময়ে বাংলা ভাষায় যে লিখিত গদ্যরূপ গড়ে ওঠে, সেই লিখিত রূপকে তারা নাম দেন সাধু ভাষা। তাহলে আমাদের আমাদের গদ্য যে ভাষাটা ছিল, এই গদ্য ভাষাগুলো প্রথম দিকে বেশিরভাগই সাধু ভাষায় রচিত। ব্যুৎপত্তি ঘনের মতে মানুষের মুখের ভাষাকে সাধু ভাষা হিসেবে নাম দেন রাজা রামমোহন রায়। তাহলে সাধু ভাষা নামটা প্রথম ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায়। এই তথ্যটা কিন্তু মনে রাখতে হবে। আমরা জানি যে আমাদের বাংলা ভাষার গদ্য রীতির প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু সাধু ভাষার নামটা দেন কিন্তু রাজা রামমোহন রায়। এটা একটু মনে রাখতে হবে। তো পরবর্তীতে তার রাজা রামমোহন রায়ের দেখানো পথ ধরে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার বড়াল এবং বঙ্কিমচন্দ্র তাদের যে সাহিত্য রচনা করেন। তো 19 শতকের দ্বিতীয়ার্ধে প্রথমে চলিত ভাষার একটা প্রচলন শুরু হয়। বাংলা সাহিত্য সংস্কৃত নির্ভর সাধু ভাষা হওয়ার কারণে এই সাধু ভাষাটা তৎকালীন সময়ে সাধু ভাষার যে গদ্য, এই গদ্যটা কিন্তু সাধারণ মানুষের
নাগালের মধ্যে ছিল না, এবং এটা ছিল পাণ্ডিত্য বা পণ্ডিত যারা ছিল, বিদ্বান যে ব্যক্তিটা, এই ব্যক্তিরাই কিন্তু গদ্য ভাষায়, সাধু ভাষায় গদ্য রচনা করতো, যার ফলে সাধারণ মানুষের বোধগম্য বা সহজ ভাষা হিসেবে এই গদ্য ভাষাটা কিন্তু তাদের যে আগ্রহ বা যে আগ্রহ নিয়ে গদ্য ভাষাটা জন্ম হয়েছিল, সাধু ভাষাটা জন্ম হয়েছিল, সে আগ্রহটা কিন্তু ধরে রাখতে পারেনি। এই কারণে সাধু ভাষা তার গতিশক্তির মাধ্যমে স্থির এবং নিশ্চল হয়ে পড়ে। তো এই যে সাধু ভাষাটা যে মানুষের ভাষার মধ্যে রূপান্তরিত করতে পারছে না, এর বিরুদ্ধে কিন্তু তৎকালীন সময়ে অনেক গদ্যশিল্পী বিদ্রোহ ঘোষণা করেন, এবং তারা শুধু বিদ্রোহ করে ক্লান্ত হননি, বরং তারা কথ্য ভাষার ঢঙে তারা পদ্য রচনা করার ব্রতী হন। তো বাংলা গদ্যে নতুন রীতির উদ্ভব হয়, এবং তারা বাংলা গদ্যের মধ্যে নতুন রীতি উদ্ভব করেন এবং গদ্য প্রাণস্ফূর্তি লাভ করে। এই বিষয়ে পেরিচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন ঘোষ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একদিকে আমরা দেখি বিদ্যাসাগরের বাংলা গদ্যের ভাষা সংস্কৃত বহুল ধাঁচে রচিত, অন্যদিকে আলালি এবং হুতুমি ভাষা খাঁটি কথ্য ভাষায় ধাঁচে রচিত। তাহলে এই দুটি ধারায় সমান্তরালভাবে প্রবাহিত হয়ে বাংলা গদ্যের দুটি পৃথক রূপ প্রতিষ্ঠিত হয়। তো বঙ্কিমচন্দ্র প্রমুখ লেখকগণ বিদ্যাসাগরের যে ভাষা, সেই ভাষাটা সংস্কার করে তারা বিদ্যাসাগরের রীতির মাধ্যমে সাধু ভাষাকে প্রবর্তন করে গেছেন। আবার অন্যদিকে প্রমোদ চৌধুরী থেকে শুরু করে অন্যান্য, প্রমোদ চৌধুরী, স্বামী বিবেকানন্দ, তারা আলালে এবং হুতুম পেঁচার নকশাটাকে আরও বেশি শানিত করে, আরও বেশি সংস্কার করে তারা বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন, এবং চলিত রীতিকে তারা বাংলা ভাষা সাহিত্যের ভাষা হিসেবে মর্যাদা দেন। মূলত এই চলিত রীতিটা হলো ভাগীরথী তীরবর্তী অঞ্চলের রাঢ়ী উপভাষাকে ভিত্তি করে আমাদের এই চলিত ভাষা বা এই ভাষারূপ গড়ে ওঠে। তো কথ্য ভাষার আঞ্চলিক সীমাবদ্ধতা এবং সৌভাগ্যক্রমে বাংলা গদ্যে এই ভাষাটা প্রবেশ করতে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হয় না। কারণ আমরা দেখি আমাদের সাধু ভাষা যে ভাষাটা রয়েছে, সেই ভাষাটা মানুষ সহজে আয়ত্ত করার বা সহজে আয়ত্ত করতে খুব বেশি আয়ত্ত করতে পারছে না। তো পরবর্তীতে মানুষ এই সাধু ভাষা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা আঞ্চলিক ভাষার মাধ্যমে তাদের ভাষার যে প্রয়োগ, ভাষার যে প্রকাশ, এই প্রকাশটা তারা করে দেয়। এবং সেই সময়কালে মূলত ভাগীরথী নদীর তীরবর্তী রাঢ়ী উপভাষাকে কেন্দ্র করে বাংলা ভাষার মধ্যে চলিত ভাষারীতিটা বাংলা ভাষার মধ্যে প্রবেশ করে, এবং প্রবেশ করার মাধ্যমে কিন্তু সে অনেক ধরনের সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেটার মধ্যে সবচেয়ে বড় সম্ভাবনা ছিল আঞ্চলিক ভাষার সাথে তার একটা সামঞ্জস্যপূর্ণ। যেহেতু চলিত ভাষা সাধু ভাষা থেকে অনেক বেশি সহজ, অনেক বেশি সরল এবং বোধগম্য, এই কারণে মানুষ সহজে এই ভাষাটাকে খুব সহজে আয়ত্ত করতে পেরেছে, এবং তাদের আঞ্চলিক কথ্য ভাষার বাইরে তারা এই চলিত ভাষাকে বাংলা ভাষায় স্থান দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এ মনে রাখতে হবে আমাদের তৎকালীন সময়ে আঞ্চলিক ভাষাভাষী গোষ্ঠীর মধ্যে যে শিক্ষিত সম্প্রদায় বা শিক্ষিত সম্প্রদায় গড়ে উঠেছিল, তারা কিন্তু খুব সহজে এই চলিত ভাষাটা নিজেদের আয়ত্ত করার জন্য সচেষ্ট হয়েছিলেন। এবং এর মাধ্যমে আমরা চলিত ভাষার 1914 সালের পর থেকে আমরা দেখি চলিত ভাষার মাধ্যমে বাংলা ভাষা চলিত ভাষা হিসেবে রূপান্তরিত লাভ করে। তাহলে সাধু ভাষার যে পাণ্ডিত্য রূপ এবং সাধু ভাষার যে গুরুগম্ভীর ভাব প্রকাশ, এই গুরুগম্ভীর ভাব প্রকাশের কারণে বা সাধারণ মানুষের কাছে এই সাধু ভাষাটা কিন্তু সহজে পৌঁছাতে পারেনি। এই কারণে বাংলা ভাষার মধ্যে নতুন হিসেবে কথ্য রীতির ভাষা হিসেবে চলিত ভাষা প্রবেশ করে। এখন আমরা একটু দেখি ভাষা রীতি সম্পর্কে। আমাদের বাংলা ভাষায় দুই ধরনের রীতি রয়েছে, একটা হলো লেখ্য রীতি, একটা হলো কথ্য রীতি। এই লেখ্য রীতির মধ্যে আবার দুই ধরনের ভাষা রয়েছে, একটা হলো সাধু ভাষা, একটা হলো চলিত ভাষা। আর কথ্য রীতির মধ্যে দুই ধরনের ভাষা, একটা হলো আঞ্চলিক, আর একটা হলো চলিত ভাষা। এখন আমরা এই সাধু ভাষা এবং চলিত ভাষার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে প্রথমে আমরা একটু দেখি যে সাধু ভাষার বা সাধু রীতির বৈশিষ্ট্যগুলো কি। সাধু ভাষিত হলো সে ব্যাকরণে সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে, এবং ব্যাকরণ যেভাবে বলবে সেদিকে চলবে। তাহলে সাধারণ মানুষ যখন ভাষা ব্যবহার করবে, তখন সে কিন্তু পরিপূর্ণভাবে, বা একটা শিশু সে কিন্তু পরিপূর্ণভাবে ব্যাকরণটা কিন্তু আয়ত্ত করতে পারে না। এই কারণে চলিত সাধু ভাষা কিন্তু বেশি সময় ধরে তার যে আকর্ষণ, সে আকর্ষণটা কিন্তু বাংলা ভাষায় ধরে রাখতে পারেনি। এই আকর্ষণটা পরবর্তীতে সহজ সরল হওয়ার কারণে এবং আধুনিক হওয়ার কারণে চলিত রীতি কিন্তু এই আকর্ষণটা সাধারণ মানুষ খুব সহজে আয়ত্ত করতে পেরেছিল। এছাড়াও সাধু ভাষার একটা বড় বৈশিষ্ট্য হলো এই ভাষাটা হচ্ছে গুরুগম্ভীর এবং অভিজাত্যের অধিকারী। এই ভাষা মার্জিত এবং সর্বজন বুদ্ধ এবং অঞ্চল বিশেষের প্রভাব মুক্ত, অর্থাৎ আঞ্চলিক ভাষার কোনো ধরনের প্রভাব কিন্তু এই ভাষার মধ্যে নেই। তাহলে এই ভাষা হচ্ছে যে তৎসম শব্দবহুল, অর্থাৎ আমাদের তৎসম
বা সংস্কৃত শব্দের প্রাধান্য হচ্ছে এই ভাষার মধ্যে। কারণ আমরা দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তারা যখন সাধু ভাষা রীতিতে গদ্য রচনা করা শুরু করলেন, তারা কিন্তু উদাহরণ হিসেবে তৎকালীন সময়ে সংস্কৃত ভাষাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য হিসেবে নিয়েছিলেন। এবং সংস্কৃত রীতির যে রীতিগুলো, এগুলো তারা বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছেন, এবং এই প্রবেশ করার মাধ্যমে এই রীতিগুলো তারা সাধু ভাষার মধ্যে একই রীতি প্রবর্তন করেন। কিন্তু সংস্কৃত রীতি তুলনামূলকভাবে বাংলা ভাষাভাষী যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলোর জন্য সংস্কৃত রীতিটা ছিল অনেক বেশি গুরুগম্ভীর এবং ভাব অভিজাত্যপূর্ণ। যে ভাব অভিজাত্যপূর্ণ হওয়ার কারণে সাধারণ মানুষ কিন্তু খুব সহজে এই ভাষাগুলো আয়ত্ত করতে পারে না। তাহলে এই যে ভাষা আয়ত্ত করতে না পারা, এই না পারার কারণে তৎকালীন সময়ে যে লেখক গোষ্ঠী ছিল, যে লেখক গোষ্ঠীগুলো একটা বিদ্রোহ সূচনা করেন, এবং বিদ্রোহ সূচনার মাধ্যমে তারা কথ্য রীতিকে বাংলা রীতিতে প্রবেশ করিয়ে, আঞ্চলিক রীতির অর্থাৎ আরবি উপভাষাকে বাংলা রীতিতে প্রবেশ করিয়ে তারা একটা নতুন রীতির প্রবর্তন করেন। এই রীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আলালি ভাষা এবং হুতুম ভাষা। তাহলে দুইটা ভাষার সমন্বয়ে এবং নারী উপভাষার সমন্বয়ে বাংলা ভাষা নতুন একটা ধরনের ভাষা প্রবর্তিত হয়, যে ভাষাটাকে আমরা বলি চলিত ভাষা। এবং এই চলিত ভাষার মধ্যে কিন্তু দেখবেন তৎসম শব্দের একেবারেই ব্যবহার নেই। এই শব্দগুলো হচ্ছে খুব সহজ সরল এবং বোধগম্য শব্দ। তাহলে সাধু ভাষার মধ্যে যে ক্রিয়াপদগুলো রয়েছে, এই ক্রিয়াপদ এবং সর্বনাম পদগুলো তারা পূর্ণরূপে ব্যবহৃত হবে। যেমন আপনি যদি বলেন করেন এবং করিয়াছিলেন, এই শব্দ দুইটার মধ্যে কিন্তু শুনতে বা শ্রবণ করার ক্ষেত্রে অনেক বেশি আমাদের একটা হচ্ছে খুব সহজে শোনা যাচ্ছে, আর একটা হচ্ছে আমাদের একটু কঠিন বা গম্ভীরভাবে শোনা যাচ্ছে। তো এই কারণে বলা হচ্ছে সাধু ভাষার মধ্যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের ব্যবহার সর্বরূপে ব্যবহৃত হয়। এছাড়াও আমাদের যে সাধারণ কথাবার্তা, বক্তৃতা এবং নাটকের সংলাপ, এই সংলাপের ক্ষেত্রে আমরা সাধু ভাষাটা কিন্তু ব্যবহার করতে পারি না। কারণ নাটকের সংলাপে যদি আপনি সাধু ভাষা ব্যবহার করবেন, দেখবেন নাটক চলতেছে, এদিকে মঞ্চের যে শ্রোতা বা দর্শক নেই, দর্শক সব পালাই গেছে। কারণ মানুষ সবসময় চায় বিনোদনগুলো খুব সহজে আয়ত্ত করার জন্য। এখন আপনি যদি এখানে গুরুগম্ভীর ভাব প্রকাশের মাধ্যমে বা কথাবার্তার ক্ষেত্রে যদি আপনি সাধু ভাষা প্রচলন করেন, তাহলে মানুষ আপনার সাথে সহজে কথা বলবে না। এই কারণে বলা হচ্ছে কথাবার্তা, বক্তৃতায় বা নাটকের সংলাপে এই সাধু ভাষাটা কি করা হয় না, সাধু ভাষাটা হচ্ছে যে উপযোগী নয়। এই ভাষা কৃত্রিম উপায়ে তৈরি এবং এর রূপ অপরিবর্তিত। এই ভাষার বানাননীতি হচ্ছে সুনির্দিষ্ট, অর্থাৎ সাধু ভাষার বানাননীতি সে প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত একই ধরনের এবং কোনো ধরনের পরিবর্তন হবে না। এই ভাষার সমাস এবং সন্ধি সাধারণত দীর্ঘাকৃতি পদের প্রয়োগ বেশি, যেমন একবিংশতিতম মহাবুদ্ধি সম্পন্ন বয়োবৃদ্ধি সহকারে রসনেন্দ্রিয় অস্থির চিত্র ইত্যাদি। এই ভাষায় সমাপিকা ক্রিয়ার পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় এবং অসমাপিকা ক্রিয়া পরিপূর্ণ রূপ হিসেবে ব্যবহৃত হয়। এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই ভাষা হলো প্রাচীন বৈশিষ্ট্যের অনুসারী। এবার আমরা একটু দেখি চলিত ভাষা। আমাদের চলিত ভাষা হলো পরিবর্তনশীল শব্দ ব্যবহারে। এই ভাষা হচ্ছে কৃপণ এবং উদার, অর্থাৎ এই ভাষার শব্দ আপনি কৃপণ এবং উদার, অর্থাৎ এই ভাষার শব্দ কিন্তু ফিক্স না। এই ভাষার শব্দগুলো কি নয়, ফিক্স নয়। আপনি এই ভাষার মাধ্যমে নতুন নতুন শব্দ কিন্তু তৈরি করতে পারেন। এই কারণে বলা হচ্ছে এই ভাষাটা হলো একটা গতিশীল। এই ভাষাটা হলো জীবন্ত এবং আঞ্চলিক প্রভাবাধীন। আমরা জানি রাঢ়ী উপভাষার প্রভাবে কিন্তু কথ্য রীতির মাধ্যমে চলিত রীতিটা প্রবর্তিত হয়। এই কারণে বলা হচ্ছে এই ভাষাটা একটা জীবন্ত এবং আঞ্চলিক প্রভাবাধীন। এছাড়াও এই ভাষাটা হলো সহজবুদ্ধ, সহজ সরল এবং সাবলীল। এই ভাষায় তদ্ভব দেশি এবং বিদেশি শব্দের ব্যবহার সবচেয়ে বেশি। আমরা দেখি আমাদের যে তদ্ভব শব্দগুলো, এই তদ্ভব শব্দগুলো সংস্কৃত বা তৎসম শব্দের তুলনায় অনেক বেশি সহজ সরল এবং খুব বেশি সাবলীল। আমাদের যে সাধারণ কথাবার্তা, বক্তৃতা এবং নাটকের সংলাপে আমরা চলিত রীতিটা সাধারণত ব্যবহার করি। এছাড়াও এই ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদটা সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। এই ভাষাটা হলো কৃত্রিমতা বর্জিত, কারণ সাধারণ মানুষ তার যে বেসিক যে ভাষাগুলো, এই ভাষাগুলো কিন্তু চলিত ভাষার মধ্যে অন্তর্গত। এই ভাষার বাচনভঙ্গি চটুল এবং হালকা ও গতিশীল। এই ভাষায় অসমাপিকা এবং সমাপিকা এগুলো সবগুলো সংগীত রূপ হিসেবে ব্যবহার হয়। যেমন আমরা চলিত রীতিতে ব্যবহার করছি ধরে, যেটা সাধু রীতিতে ব্যবহার করা হয় ধরিয়া। একইভাবে খাইলে আমরা ব্যবহার করছি খেলে ইত্যাদি। এই ভাষা অনুসর্গ হচ্ছে যে সংক্ষেপে ব্যবহার করা হয়, যেমন সহকারে আমরা সাধু রীতিতে ব্যবহার করি সহকারে, আর চলিত রীতিতে ব্যবহার করা হচ্ছে সাথে। আমরা ভেতরে ব্যবহার করি, চলিত রীতিতে ব্যবহার হচ্ছে কি ভিতর, অর্থাৎ সমাপিকা ক্রিয়াও কিন্তু ব্যবহার হচ্ছে সংক্ষেপে, একই সাথে সর্বনাম বা অনুসর্গগুলো ব্যবহার হচ্ছে কি সংক্ষেপে। এই ভাষা হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই ভাষা হচ্ছে আধুনিক বৈশিষ্ট্যের অনুসারী। এই কারণে দেখেন আমাদের বর্তমান সময়ে কিন্তু চলিত ভাষা থেকে পরবর্তীতে প্রমিত ভাষা এসেছে, অর্থাৎ সামনের দিকেও কিন্তু ভাষাটা আরও পরিবর্তন হবে। কিন্তু সাধু ভাষা কিন্তু সাধু ভাষা সৃষ্টির আদিকাল থেকে এবং বর্তমান সময় পর্যন্ত একই নিয়মের মধ্যে বিদ্যমান, এটা কোনো পরিবর্তন সংঘটিত হয়নি। কিন্তু চলিত ভাষা কিন্তু ভবিষ্যতে আরও কি হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলিত ভাষাটাও কিন্তু আরও
পরিবর্তন সাধিত হবে। আমাদের গুরুত্বপূর্ণ কিছু সাধু এবং চলিত ভাষা যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে, আপনারা হয়তো অনেকগুলো জানেন, তো এগুলো যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরকম কিছু শব্দ আমি নিয়ে এসেছি। এবং সাধু ভাষায় যেটাকে আমরা অদ্যাপি বলি, চলিত ভাষায় সেটা ব্যবহার হয় আজও হিসেবে। সাধু ভাষায় যেটাকে আমরা কদাপি বলি, চলিত ভাষায় সেটা ব্যবহার হবে কখনো হিসেবে। এবং সাধু ভাষায় যেটাকে আমরা কদাচ ব্যবহার করি, চলিত ভাষায় সেটা ব্যবহার হবে কখন হিসেবে। এগুলো শব্দগুলো মনে রাখতে হবে। সাধু ভাষায় মূলা মনে রাখবে, সাধু ভাষায় আকার ব্যবহার হয়, আর চলিত ভাষায় উকার ব্যবহার হয়। উকার বা উকার ব্যবহার হয়। আবার বলছি, সাধু ভাষার ক্ষেত্রে আকার ব্যবহার হয়, আর চলিত ভাষায় কি ব্যবহার হয়, উকার ব্যবহার হয়। যেমন আপনি দেখেন মূলা, মূলা শব্দটার মধ্যে আকার ব্যবহার হচ্ছে, এখানে চলিত ভাষার মধ্যে কি ব্যবহার হচ্ছে, মূল। পূজা আকার ব্যবহার হচ্ছে, এখানে কি ব্যবহার হচ্ছে, পুজো। ধুলা ধুলু, তুলা তুলু, ধুলি ধুলু, এই সবগুলো হচ্ছে দেয় চলিত ভাষার মধ্যে উকারটা ব্যবহার হয়। এটা একটু মনে রাখতে হবে। আমাদের কিন্তু 41তম, 46তম এবং 45তম বিসিএস এর মধ্যে কিন্তু সাধু এবং চলিত ভাষা নিয়ে প্রশ্ন আসছে, আপনারা খেয়াল করবেন। সাধু এবং চলিত ভাষা মনে রাখার ক্ষেত্রে মনে রাখবেন, সাধু ভাষার ক্ষেত্রে আকারটা ব্যবহার হবে, আর চলিত ভাষার ক্ষেত্রে উকার ব্যবহার হবে। সামনে যে শব্দটাই থাকুক, পরের শব্দটার কথা বলছে। তাহলে চলিত ভাষায় পত্র ব্যবহার হচ্ছে, সাধু ভাষায় সেটা কি ব্যবহার হচ্ছে, চিঠি ব্যবহার হচ্ছে। চলিত ভাষায় আমরা ব্যবহার করি অন্তঃকরণ, অর্থাৎ মন শব্দটার আমরা ব্যবহার করি অন্তঃকরণ, এবং সাধু ভাষায় সেটা আমরা ব্যবহার করি কি, মন। এটা কি মনে রাখতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলিত ভাষায় আমরা অন্তঃকরণ শব্দটা ব্যবহার করি, আর সাধু ভাষায় সেটা কি ব্যবহার হয়, মন হিসেবে ব্যবহার হয়। চলিত ভাষায় যেটাকে আমরা নিষ্টিবন বলি, সাধু ভাষায় যেটাকে আমরা নিষ্টিবন বলি, চলিত ভাষায় সেটা ব্যবহার হচ্ছে থুতু হিসেবে। এটা একটু মনে রাখতে হবে। সাধু ভাষায় যেটা নিষ্টিবন, চলিত ভাষায় সেটা কি, থুতু। এছাড়াও প্রায়শ শব্দটা চলিত ভাষায় ব্যবহার হয় প্রায় হিসেবে, তথায় শব্দটা চলিত ভাষায় ব্যবহার হয় সেখানে, কুত্রাপি শব্দটা চলিত ভাষায় ব্যবহার হয় কোথাও হিসেবে। তাহলে কদাচ ব্যবহার হচ্ছে কখন, কদ্যাপি ব্যবহার হচ্ছে কখনো, আর কুত্রাপি শব্দটা ব্যবহার হচ্ছে কোথাও হিসেবে। এগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে খুব কম পাওয়া যায়। এছাড়া তুলা আমি বললাম আকার ব্যবহার হলে কি হবে, উকার ব্যবহার হবে। তাহলে তুলা থেকে তুলু, ধুলি থেকে ধুলু। এরপরে বাতায়ন শব্দটা চলিত ভাষায় ব্যবহার হচ্ছে জানালা হিসেবে। উত্তমন্য শব্দটা চলিত ভাষায় ব্যবহার হচ্ছে কি হিসেবে, মহাজন হিসেবে। এছাড়াও সম্মুখ শব্দটা চলিত ভাষায় ব্যবহার হচ্ছে যথেষ্ট হিসেবে। তাহলে আমি এই যে তাহাদের, তাহার, তাহার, তার, এই শব্দগুলো কিন্তু নিয়ে আসি নাই, যেগুলো আমাদের একটু ব্যতিক্রম, যেগুলো আমাদের পারা যায় না পরীক্ষার মধ্যে, এই শব্দগুলো আমি নিয়ে এসেছি যাতে আপনারা বুঝতে পারেন। এবং এখানে আমি আপনাদেরকে একটা নিয়ম বা একটা টেকনিক্স বলেছি, সেটা হলো সাধু ভাষায় আকার ব্যবহার হলে চলিত ভাষায় কি কার ব্যবহার হবে, উকার ব্যবহার হবে। এটা একটু মনে রাখবেন, চেষ্টা করবেন, এবং এর মাধ্যমে কিন্তু অনেকগুলো শব্দ আপনারা পারবেন। তাহলে আমাদের এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ নিয়ে এসেছি যেগুলো সাধু এবং চলিত ভাষায় ব্যবহৃত হয়। আমাদের সর্বশেষ টপিক আজকের আঞ্চলিক ভাষা। আমরা আঞ্চলিক ভাষা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি আঞ্চলিক ভাষা যেটাকে উপভাষা হিসেবে বলা হয়, এটার ইংরেজি হলো ডায়ালেক্ট। তো কোনো ভাষা সম্প্রদায়ের জনসমষ্টি যখন ছোট ছোট দলে বিভক্ত হয়ে কিংবা বিশেষ কোনো অঞ্চলে অথবা কোনো ভৌগোলিক সীমায় বসবাস করে, তখন তাদের মধ্যে একটা বিশেষ ধরনের ভাষা ব্যবহারের লক্ষ্য করা যায়। সেই বিশেষ ধরনের ভাষাকে মূলত আঞ্চলিক ভাষা, উপভাষা বা ডায়ালেক্ট বলা হয়, যেটাকে ইংরেজিতে ডায়ালেক্ট বলা হয়। আবার বাঙালির মুখে এক এক অঞ্চলের এক এক ভাষা, এই আঞ্চলিক ভাষাকে আমরা উপভাষা বলি। যেমন আপনি চট্টগ্রামের ভাষা, রাজশাহীর ভাষা, বা রংপুরের ভাষা বা ঢাকার ভাষা, এই সবগুলা অঞ্চল ভেদে কিন্তু বিভক্ত হয়। চট্টগ্রামের ভাষা এক ধরনের, রাজশাহীর ভাষা এক ধরনের, সিলেট অঞ্চলের ভাষা এক ধরনের, আবার রংপুর অঞ্চলের ভাষা এক ধরনের। তাহলে এই যে ভাষাগত পার্থক্য, এই পার্থক্য, এই ভাষাগুলোকে সাধারণত উপভাষা বা আঞ্চলিক ভাষা বলে। এই বিষয়ে ভাষা তত্ত্ববিদ কাজী সিরাজ বলেন, ভাষার ক্ষেত্রে বিশেষ একটি নির্দিষ্ট ধ্বনি সমষ্টি ব্যবহারকারী জনমণ্ডলীকে বলে ভাষা সম্প্রদায়। আর এই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দল বা আঞ্চলিকভাবে এক একটি ছোট ছোট অঞ্চলে বিভক্ত জনসমষ্টির প্রায় একইভাবে উচ্চারিত বা ব্যবহৃত ভাষাজাতকে উপভাষা বলা হয়। তো কোনো বিশেষ কারণে মূল সম্প্রদায় থেকে যখন একটা জনগোষ্ঠী বা একটা গোষ্ঠী যখন বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন উপভাষা সেখানে বিস্তার লাভ করে। সেই হিসেবে আমরা বাংলা ভাষার মধ্যে 5 ধরনের উপভাষা লক্ষ্য করি। এই উপভাষাগুলো মনে রাখতে হবে। একটা হলো রাঢ়ী উপভাষা, একটা হলো বঙ্গালী উপভাষা, পরন্দী উপভাষা, কামরূপী উপভাষা এবং ঝাড়খণ্ডী উপভাষা। তো আমাদের বাংলা ভাষার উপভাষা কয় প্রকার? বাংলা ভাষায় উপভাষার হলো 5 প্রকার। এগুলো কি কি? একটা হলো রাঢ়ী, আরেকটা হলো বঙ্গালী, আরেকটা হলো বরেন্দ্রী, একটা হলো কামরূপী, এবং সর্বশেষ হলো ঝাড়খণ্ডী উপভাষা। এই উপভাষা সম্পর্কে বাংলা ভাষায় কতগুলো উপভাষা? আচ্ছা, 1903 সালে ব্রিটিশ উচ্চপদস্থ রাজকর্মচারী, তার নাম হলো জর্জ আব্রাহাম গিয়ারসন, এই ওনার নাম এবং সালটা একটু মনে রাখতে হবে।
তিনি ভারতের উপভাষাগুলো জরিপ করেন এবং জরিপ করার মাধ্যমে মূলত 5টা উপভাষার অস্তিত্ব সন্ধান পান। এবং তিনি তার এই জরিপটা যে গ্রন্থের মধ্যে উল্লেখ করেন সেটা হলো লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া বইয়ে তিনি এই উপভাষাগুলোর বৈশিষ্ট্য আলোচনা করেন এবং তিনি প্রত্যেকটা উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনার মাধ্যমে এক একটি উপভাষার সাথে অন্য একটি উপভাষার পার্থক্য নিরূপণ করেন। এক্ষেত্রে তারা ধনতাত্ত্বিক, রূপতাত্ত্বিক এবং পদক্রম এই 3টা বিষয়কে ব্যাখ্যা করার মাধ্যমে মূলত তারা উপভাষাগুলোকে বিশ্লেষণ করেন। এবং প্রত্যেকটা উপভাষার ক্ষেত্রে কমন যে বৈশিষ্ট্য সেটা হলো ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যেকটা উপভাষার মধ্যে আমরা আলাদা বৈশিষ্ট্য দেখি। তাহলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষার মধ্যে খুব গুরুত্বপূর্ণ না, এই কারণে আমি এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আসি নাই। আপনারা এখানে উপভাষা কয় প্রকার, উপভাষাগুলো নিয়ে কেউ গবেষণা করেন, গবেষকের নাম, কত সালে গবেষণাটা প্রকাশ করা হয় এবং গবেষকৃত গ্রন্থের নাম, এগুলো একটু বেসিক আলোচনাগুলো মনে রাখলে আপনাদের হয়ে যাবে। এখন আমরা একটু দেখি আমাদের বিগত সালের এই টপিকসগুলো থেকে কি কি প্রশ্ন আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর শব্দের প্রমিত উচ্চারণ কোনটা হবে। তাহলে সুন্দর শব্দটি প্রমিত সুন্দর, আমরা বলেছিলাম তালব্যস্যের সাথে যদি বিশেষ কিছু বর্ণগুলো যদি তালব্যস্য দ্বন্দ্বের সাথে যদি যুক্ত না হয়, এর বাইরে যতগুলো বর্ণ যুক্ত হবে বা বর্ণ আসবে সবগুলো বর্ণের ক্ষেত্রে কি হবে, তালব্যস্য হবে। তার মানে দ্বন্দ্বস্য, এটা বুধ। তাহলে সুন্দর শব্দটার উচ্চারণ হবে সুন্দর। এছাড়া আমরা একটু দেখি বাহ্য শব্দটার উচ্চারণ। তাহলে আমরা জানি হয় সাথে জ যখন যুক্ত হয় তখন হবে বর্গের জ এবং ঝ। সেই হিসেবে আমরা এখানে আমাদের খ উত্তরটাই হলো সঠিক। অধ্যাপক, আমরা অধ্যাপক শব্দটার উচ্চারণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক, অধ্যাপক। তাহলে অধ্যাপক উচ্চারণটার সঠিক উচ্চারণ হবে অধ্যাপক। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু একটাতে হস চিহ্ন আছে, একটাতে কিন্তু হস চিহ্ন নেই। তাহলে হস চিহ্ন দিয়ে চিহ্নগুলো মনে রাখতে হবে। নিচের কোনটি শুদ্ধ উচ্চারণ নয়? এখানে আপনি দেখেন তীব্র থেকে তীব্র, শূন্য থেকে শূন্য, লক্ষ্য থেকে লক্ষ্য, দুঃসাহস থেকে দুঃসাহস। তাহলে শূন্য থেকে শূন্য, নয়ের সাথে একটা উকার হবে। তাহলে উত্তর হলো খ নম্বর, আর বাকিগুলো মোটামুটি সবগুলো শুদ্ধ। অনুশাসনের শুদ্ধ উচ্চারণ কোনটি? অনুশাসন। আমরা বলেছিলাম অয়ের সাথে যদি রস্য উকার হয় সে ওটাও উচ্চারণটা সংবৃত হয়ে কি হয়ে যাবে, ও হয়ে যাবে। তার মানে এই দুইটা হলো ভুল। তাহলে এই দুইটার মধ্যে আমরা দেখি অনুশাসন। তাহলে এদের দ্বন্দ্বস্য যেটা রয়েছে, এই দ্বন্দ্বস্যটা যদি বর্ণ উচ্চারণের ক্ষেত্রে রস্যি, দীর্ঘই বা এরকম আমরা কতগুলো বর্ণ বলেছিলাম, এই বর্ণগুলোর সাথে যদি দ্বন্দ্বস্য বা তালব্যস্য যুক্ত না হয় তখন এই দ্বন্দ্বস্যটা কি হয়ে যাবে, তালব্যস্য হয়ে যাবে। এই কারণে এটা ভুল, এটা হলো সঠিক। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আধুনিক উচ্চারণের সময় কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত হয়। আধুনিক উচ্চারণের সময় কেন্দ্রীয় ওষ্ঠাধর কি হবে, বিবৃত হবে। অবজ্ঞা শব্দটির উচ্চারণ কি? অবজ্ঞা, অবজ্ঞা শব্দটির উচ্চারণ হবে কোনটা? অবজ্ঞা। তাহলে অবজ্ঞা শব্দটির উচ্চারণ 7 নম্বর প্রশ্নের উচ্চারণ আপনারা দিবেন। নিচের কোনটি আধুনিক স্বাভাবিক উচ্চারণ? এটাও আপনারা আমাকে লিখে দিবেন। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা করবেন। আর দয়ের পরে যদি রস্যই রস্যকার থেকে সে আর উচ্চারণ কি হবে? তাহলে আমরা বলেছিলাম স্বর ও এর সাথে যদি রস্যই, এগুলো কিন্তু সব কিন্তু বিগত সালের প্রশ্নের মধ্যে আসছে এরকম প্রশ্ন। স্বর এর সাথে যদি রস্য হয় তাহলে কি হবে, এটা প্রশ্নের উত্তর আপনারা দিবেন। যুক্ত ব্যঞ্জনের সাথে সংযুক্ত ম ফেলা, তাহলে যুক্ত ব্যঞ্জনের সাথে সংযুক্ত ম কি হবে? যুক্ত ব্যঞ্জনের সাথে সংযুক্ত ম সবসময় দিতে হবে। তবে কিছু কিছু শব্দ ছাড়া, যেগুলো গ, তারপর হচ্ছে যে উঙ, ম, মূর্ধন্য, দন্তন্য এবং এরকম কিছু শব্দ ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে কি হবে, যুক্ত বর্ণের সাথে ম দিত্য হয়ে উচ্চারিত হবে। বাংলা শব্দ অধ্যক্ষের উচ্চারণ, এটা আপনারা আনসার করবেন। শুদ্ধ উচ্চারণ কোনটি? তিতিক্ষা। তিতিক্ষার উচ্চারণটা আপনারা, যে আমাদের শব্দ হলো তিতিক্ষা। তাহলে ক্ষীয় থাকলে কি হবে সেটা আমি বলেছিলাম। ক্ষীয় থাকলে, ক্ষীয় যদি শব্দের শেষে থাকে কি ধরনের উচ্চারণ হবে সে সম্পর্কে আমি বলেছিলাম। আপনারা হচ্ছে এটার উত্তর করবেন। সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপরিহার্য। তাহলে সারাংশের মধ্যে আমাদের অনুচ্ছেদ থাকবে কিন্তু একটা। সারাংশের মধ্যে আমরা একাধিক অনুচ্ছেদ ব্যবহার করা অপরিহার্য, বাঞ্ছনীয়, অসম্ভব নাকি অপ্রয়োজনীয়? উত্তর হলো অপ্রয়োজনীয়। সারাংশের মধ্যে যদি আপনি একাধিক অনুচ্ছেদ ব্যবহার করেন তখন সারাংশটা কিন্তু তার মর্যাদা বা ভাবটা কিন্তু থাকে না। এটা কিন্তু সারাংশ হয় না, এটা কিন্তু ভাব সম্প্রসারণ হয়ে যায়। এই কারণে সারাংশের ক্ষেত্রে আমাদের সবসময় একাধিক অনুচ্ছেদ অপ্রয়োজনীয়, এখানে একটা অনুচ্ছেদ ব্যবহার করতে হবে। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসটা এবং সর্বশেষ ক্লাস। তো আপনাদের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আমাকে হচ্ছে আপনাদের যে সকল বিষয়গুলো নিয়ে, যে সকল ক্লাসগুলো নিয়ে আপনাদের আপত্তি আছে বা সমস্যা আছে সে সকল বিষয়গুলো আমাকে একটু কাইন্ডলি জানাবেন। তাহলে আমার হচ্ছে লেকচারগুলো নিয়ে আসার ক্ষেত্রে সুবিধা হবে। আরেকটা বিষয় হলো
আমাদের ধরেন পড়াগুলো হচ্ছে বাংলা ভাষার বিভিন্ন, আমাদের যে বাংলা ভাষাটা, এই ভাষাটা হলো আমাদের যে সিলেবাসটা, এই সিলেবাসটা কিন্তু সাধারণের সাথে অনেকাংশে মিলে যায়, অর্থাৎ বিসিএস যে আমাদের সাধারণ বিসিএস এর সাথে কিন্তু মিলে যায়। এই কারণে অনেকগুলো পড়া হচ্ছে আমাদের হয়তো গাইডের সাথে মিলে যাইতেও পারে। এই কারণে এটা ভাবিয়েন না যে আমি হুবহু গাইড থেকে পড়াগুলো নিয়ে আসি। এই পড়াগুলো নিয়ে আসার জন্য আমাকে অনেকগুলো বই স্টাডি করতে হয় এবং আমার কিন্তু অনেক সময় নিতে হয়। অনেক সময় নিয়ে অনেকগুলো বই স্টাডি করে আমি নিজে কিন্তু এই পিডিএফগুলো তৈরি করে আপনাদেরকে প্রোভাইড করি এবং এই ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ শ্রম দেওয়ার চেষ্টা করি। এর বাইরে যদি কিছু ঘাটতি থাকে, এই ঘাটতিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদের ঘাটতিগুলো কোথায় কোথায় আছে, কোন কোন বিষয়গুলো আছে, সেগুলো আমাকে একটু জানাবেন। এবং এটা জানালে সুবিধা হবে যে আমি ওই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে নিয়ে আসার বা নিয়ে আসতে চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা ভালো করে পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাটা ভালো হোক, মঙ্গল হোক, সে কামনা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।